আচ্ছা, আমরা হচ্ছে আমাদের রেকর্ডটা অন করলাম। এবার হচ্ছে আমি আরেকটু শর্টলি ব্রিফ করি যে আমরা আসলে আজকে কি দেখতে চাচ্ছি। আর আমরা এখন পর্যন্ত কি দেখলাম সেই জিনিসগুলো আমি একটু শর্ট ব্রিফ করে আমরা হচ্ছে আবার এই জায়গাতে ফিরে আসতেছি। তো প্রথমে আমরা যেটা বলি আজকে আমাদের লাইফটা হচ্ছে টোটালি হচ্ছে এসইওর উপর, অর্থাৎ হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে হচ্ছে প্লাগইনের মাধ্যমে এসইও করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আজকে আমরা দেখতেছি। তো তার জন্য হচ্ছে প্রথমেই যেহেতু আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করব, প্রথমে আমাদের হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেটা আছে আমাদের ওয়েবসাইটে, সেই ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের লগ ইন থাকতে হবে। এবং লগ ইন থাকার পর আমাদের কাজ হচ্ছে এসইও করার জন্য একটা প্লাগইন হচ্ছে আমাদের ইনস্টল করা। তো সেই ইনস্টল করার জন্য হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে যাব এবং সেখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। এবং অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে এসে আমরা হচ্ছে এসইও লিখবো এবং এসইও লেখার পর আমাদের রিকমেন্ডে কিছু প্লাগইন আসে। তো সেখান থেকে আমাদের ইচ্ছে মতো বা আমরা যেটাতে আমরা ভালো কাজ করতে পারি, আহ, বা ক্লায়েন্ট যদি রিকমেন্ড করে সেই ক্ষেত্রে হচ্ছে সেই অনুযায়ী আমরা প্লাগইন চুজ করে কাজ করব। তো এখানে রিকমেন্ডেশন অনেক কিছু প্লাগইন আপনারা দেখতে পাচ্ছেন, যে ইউজড প্লাগইন, তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, তারপর হচ্ছে অল ইন ওয়ান এসইও প্যাক। তো এই প্লাগইন গুলো খুব ভালো কাজ করে এসইওর জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন ইউজড প্লাগইনটা হচ্ছে সবথেকে বেশি ইউজ করা হয়েছে এখন পর্যন্ত এবং রেটিং সবই ভালো, 5 স্টার, এবং এখন পর্যন্ত রেটিং দেওয়া হচ্ছে 27,000-এর উপরে এবং ইনস্টলেশন হচ্ছে 5 মিলিয়নের উপরে। তার মানে বুঝতে পারতেছেন এটার ভ্যালুটা কতটুকু এবং এটা কতটা ভালো একটা প্লাগইন। ঠিক সেম ভাবে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এবং এটারও রিভিউ খুব বেশি খারাপ না, 1,800-র মতো, এবং হচ্ছে অ্যাক্টিভ ইনস্টলেশন হচ্ছে প্রায় 5 লাখের উপরে। তো এখানে হচ্ছে আবার 2 মিলিয়ন হচ্ছে আপনার এখানে অল ইন ওয়ান এসইও প্যাকটা, এবং তার রেটিংটা আবার একটু কম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এসইও ইউজটা আমরা ইউজ করতেছি এখন পর্যন্ত, যেটা সবথেকে বেশি রিভিউ ভালো এবং হচ্ছে ইনস্টলেশন এখন পর্যন্ত ভালো আছে, সেটাই আমরা দিয়ে আমরা কাজ করতেছি। তো একটা ওয়েবসাইটকে যখন আপনি এসইও করতে যাবেন, অবশ্যই হচ্ছে আপনাকে এসইও প্লাগইন ইনস্টল করতে হবে এবং হচ্ছে সেই প্লাগইনটার কিছু সেটিংস আপনাকে সেটআপ করতে হবে তার আগে। তো আমরা যখন এটা ইনস্টল করা হয়ে যায়, ইনস্টল করার পর আপনি ইনস্টলে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডে একটা অপশন অটোমেটিক চলে আসছে, এবং সেইটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন এবং হচ্ছে আপনার যেই এসইও ইউজ টু যে প্লাগইনটা, সেই প্লাগইনটার কিছু কনফিগারেশন আপনাকে সেট আপ করতে হবে আগে। তো আমরা এসইও তে ক্লিক করার পর জেনারেল অপশনে আসলাম এবং সেখান থেকে আমরা ড্যাশবোর্ড দিতে পাচ্ছি এখানে, এবং সেইখানে হচ্ছে আমাদের প্রিমিয়ামের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, এই হচ্ছে অবস্থা। তো এখানে কিছু নাই। এবং ফিচার্সে যখন আমরা যাব, যে আমাদের এই প্লাগইনটা আমাদের কি কি ফিচার দিচ্ছে সেই ফিচারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এসইও অ্যানালাইসিস, তারপর হচ্ছে রিডেবিলিটি বা আমাদের কন্টেন্টের বোধগম্যতা কতটুকু বা কন্টেন্ট কতটুকু ভালো হয়েছে সেটা বোঝানোর জন্য। ঠিক সেম ভাবে হচ্ছে কর্নার স্টোন, টেক্সট লিঙ্ক, এভাবে হচ্ছে যতগুলো অপশন আমরা পাচ্ছি সেই অপশনগুলো এখানে আমাদের সবগুলো অন করে দেওয়া আছে বাই ডিফল্ট ভাবে যা থাকে তাই। তো তারপর হচ্ছে আমরা ওয়েবমাস্টার টুল যে অপশনটা আছে সেটাকে সেখানে আমাদের কনফিগারেশন লাগবে। এটা কেন সেটা আমি একটু আগেও বলেছি, আবারও বলতেছি, যে আমাদের ওয়েবসাইটকে যখন আমরা এসইও করব, প্রথমেই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনের সাথে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করতে হয়। তো সেই হিসেবে সার্চ ইঞ্জিন যতগুলো আছে, বা ভালো ভালো সার্চ ইঞ্জিন যেগুলো আছে, আর ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট ইউজ সার্চ ইঞ্জিন যেগুলো, সেগুলোতে আমরা মূলত এসইও গুলো করে থাকি। সেই হিসেবে এখানে বাইদু দেওয়া আছে, বিং দেওয়া আছে, গুগল দেওয়া আছে, এবং হচ্ছে ইয়ানডেক্সটা দেওয়া আছে। তো এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো, বা ইচ্ছে না, অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো সার্চ ইঞ্জিনটাকে ইউজ করতে পারেন। চাইলে আপনি সবগুলোতে ইউজ করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। তবে যেহেতু আমরা সব থেকে বেশি ইউজ করা হয় গুগলটাতে, আমরা চাইবো যেন আমাদের ওয়েবসাইটটা আগে গুগল র্যাঙ্ক হোক। পরবর্তীতে যদি আমাদের বিজনেস খুব ভালো হয়, সেক্ষেত্রে আমরা অন্যান্য সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটকে আমরা এসইও করতে পারি। তো গুগলের সাথে কিভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করবো আমরা, আমাদের এখন একটা মানে মাত্র নিউ বর্ন একটা ওয়েবসাইট, তো সেটা তো গুগল চিনে না, তাই না? তো দ্যাটস ওয়াই হচ্ছে গুগলের সাথে হচ্ছে আমাকে একটা কানেকশন থাকতে হবে। যদি না থাকে, কেউ যদি আমার ওয়েবসাইটকে শতও খুঁজে, হাজার খোঁজার পরেও হচ্ছে আমার ওয়েবসাইটকে সে খুঁজে পাবে না গুগলে। তো দ্যাটস ওয়াই হচ্ছে গুগলের সাথে আগে হচ্ছে আমাদের একটা কানেকশন তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে গুগল সার্চ কনসোল এই বাটনটাতে ক্লিক করলে আমরা এই পেজটাতে চলে আসব। প্রথমে এরকম দেখাবে না, প্রথমে কেমন দেখে আমি সেটা দেখাচ্ছি। আপনি যখন সার্চ কনসোলে ক্লিক করবেন, তখন আপনাকে হচ্ছে এই ওয়েবমাস্টার সেন্টার যে পেজটা আছে, তো এখানে হচ্ছে আপনাকে আসতে হবে, এবং আসার পর এখানে আপনাকে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে। এবং সেই জিমেল দিয়ে যখন লগ ইন করা অবস্থায় থাকবেন, তখন হচ্ছে আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন। তার আগে না, অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। এবং এখানে আসার পর আপনাকে বলতেছে যে ভেরিফাই ইউর ওনারশিপ ফর http://sohaghasan.com.blog, মানে হচ্ছে আপনাদের জন্য যে ওয়েবসাইটটাতে আমি কাজ করতেছি সেই ওয়েবসাইটের জন্য আমি কিভাবে আমি গুগলের কাছে আমি ভেরিফাই হব সেটার জন্য আমাকে বলতেছে। তো এখানে একটু আপনারা পড়তে পারেন চাইলে, ঠিক আছে? তারপর এখানে কিছু রিকমেন্ডেড আমাকে অপশন দিচ্ছে, যে আমি যদি এখন আমার ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে চাই, আমি কি করতে পারি। প্রথমে আমাকে ডাউনলোড করার অপশন দিতেছে একটা ভেরিফিকেশন ফাইল, যেটা আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আপলোড করলে হয়তোবা আমার এটা হয়ে যাবে। তারপর আপলোড ফাইল টু sohaghasan.com।
তো এখানে হচ্ছে আমি কোনো ফাইল আপলোড করব, মানে এই ফাইলটা ডাউনলোড করব, এখানে আপলোড করব, কনফার্ম করব, তারপর হচ্ছে ভেরিফাই বিলো দিলে তারপর হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে। আরেকটা আছে অল্টারনেট মেথডস, এইখানে এইখানে ক্লিক করেন। তো অল্টারনেট মেথডস এ গেলে দেখবেন যে এখানে আবার কিছু অপশন আপনাকে দিচ্ছে HTML ট্যাগের মাধ্যমে, তারপর হচ্ছে আরো কিছু অপশন আছে এখানে। তো আমরা যেটা করব খুব ইজিতে করব, অত হার্ডের মানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা প্লাগইন ইউজ করতেছি, প্লাগইন আমাদের সেই সুযোগটা দিচ্ছে। তো নরমালি হচ্ছে আপনি এখানে HTML এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে স্টেপগুলো বলে দিচ্ছে। প্রথমেই বলতেছে কপি দ্য মেটা ট্যাগ বিলো, এই যে ট্যাগটা আছে সেই ট্যাগটাকে আপনাকে কপি করার কথা বলতেছে, এন্ড পেস্ট ইট ইনটু ইউর সাইটস হোম পেজ, আপনার হোম পেজে এটাকে পেস্ট করতে হবে, এবং ইট শুড বি গো ইন দ্য হেড সেকশন, অর্থাৎ হচ্ছে আমাদের HTML এর সাধারণ ধারণা যাদের আমাদের আছে তারা আমরা জানি ওয়েবসাইটের মধ্যে আমরা যখন HTML কোড করি তখন হচ্ছে তার হেড থাকে, হেড পার্ট থাকে, আর হচ্ছে বডি পার্ট থাকে। হেড পার্টে মূলত মেটা ট্যাগগুলো থাকে, CSS ফাইল থাকে, তারপর হচ্ছে প্রয়োজন মতো হচ্ছে CSS থাকে, অনেক কিছুই থাকে হেড পার্টের মধ্যে। তো সেরকম যেহেতু হেড পার্টি মেটা ট্যাগগুলোকে ইউজ করতে হয়, আমাদের এই মেটা ট্যাগটাকেও তারা রিকমেন্ড করতেছে হচ্ছে আমরা যেন সেটা হেড ট্যাগের ভিতরে আমরা ইউজ করে আসি, তাহলেই এটা আমার ভেরিফাই হয়ে যাবে। বাট আমরা এভাবে করব না, আমরা যেভাবে করব সেটা হচ্ছে এইখান থেকেই আমাদের যে কোডটুকু আছে এই কোডটুকু কন্টেন্টের ভিতরে এই কোডটুকু আমাদের কপি করতে হবে, এবং এই কোডটুকু কপি করার জন্য এখানে আপনি একবার ক্লিক করলে সেটা অল সিলেক্ট হয়ে থাকে, আপনি এখান থেকে শুধুমাত্র অতটুকু কপি করতে পারবেন না। আপনি এটাকে হচ্ছে কপি করেন এবং হচ্ছে কোথাও যে হয়তোবা নোটপ্যাড নয়তোবা যে কোনো জায়গায় আপনি একটু সার্চ করে নেন, মানে হচ্ছে পেস্ট করেন আর কি টেক্সট হিসেবে। তারপর হচ্ছে আপনি কন্টেন্টের ভিতরে কোটেশনের ভিতরে যতটুকু আছে ততটুকু কপি করবেন, এবং হচ্ছে আপনার এই যে ভেরিফিকেশন কোডটা চাচ্ছেন গুগলের জন্য ফিল্ডটা, সেই ফিল্ডে এসে আপনি পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জেস দিলেই হচ্ছে আপনার গুগলের সাথে আপনার ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি হয়ে গেল, অর্থাৎ গুগলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে? তো এতটুকু যদি হয়ে যায় তারপর হচ্ছে আপনি প্রয়োজন মতো তারপর আপনার অন্যান্য সার্চ ইঞ্জিনও ঠিক সেম প্রসেসে বা এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন তাদের প্রসেসগুলো কি, সেভাবে করে আপনি করে নিতে পারবেন। ঠিক আছে? একদম ইজি। তারপর হচ্ছে আমরা সার্চ অ্যাপিয়ারেন্স কথা বলছিলাম যে আমরা এই অপশনটাতে কি আছে সেই জিনিসটা একটু দেখার জন্য। সার্চ অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যখন কেউ সার্চ করবে তার সামনে কি প্রেজেন্ট হবে সেই ব্যাপারগুলা। তো প্রথমে জেনারেল অপশনে দেখা যাচ্ছে যে সেপারেটর। সেপারেটর মানেই হচ্ছে, যেটা আমি একটু বুঝাই সেটা যদিও একটু রিপিট হচ্ছে, কারণ হচ্ছে ভিডিওটা করার জন্য রিপিট হচ্ছে, আমি অলরেডি এগুলো বলে ফেলছি, তারপর আবার একটু রিপিট করতেছি। এইখানে যেটা আছে জেনারেল অপশনে টাইটেল সেপারেটর, আমরা যখন একটা ওয়েবসাইটকে কোথাও সার্চ করি, গুগলে সার্চ করি, তখন হচ্ছে কিছু জিনিস আমাদের ফার্স্ট পেজে কতগুলো ওয়েবসাইটের চলে আসে, এবং সেইখানে আমরা কিছু টাইটেল করতে পারি ব্লু কালারের। তো সেইখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন প্রথমটাতে একটা সেপারেটর হিসেবে দেওয়া আছে হাইফেন, যেমন সকার স্পোর্টস -espn.com। তারপর নিচের দিকে আসলে দেখতে পারবেন sports.ndtv.com এর জন্য যে ওয়েবসাইটটা, তার জন্য আবার মানে সেপারেটর আলাদা, মানে এখানে হচ্ছে ওই যে লম্বা যে দাড়িটা আছে সেই দাড়িটা দেওয়া, বা পাইপ যেটাকে বলে। তো ফুটবল তারপর হচ্ছে ওইটা, তারপর হচ্ছে ফুটবল স্কোরস হাইলাইটস নিউজ এই জিনিসগুলো দেওয়া আছে। আবার উইকিপিডিয়ার ওয়েবসাইটের জন্য হচ্ছে হাইফেন দেওয়া আছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোনটা ইউজ করতে চাচ্ছেন। তো সবসময় দেখেন এটাও ইউজ করা হয়, আবার হচ্ছে এটাও ইউজ করা হয়, দুইটা ইউজ করা হয়। তো এটার উপরে আসলে কোনো মানে তেমন কিছু ডিপেন্ড করে না, তবে আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন। তো এখানে ডিফল্ট আপনি অনেকগুলো অপশন দিচ্ছে, আপনি ডট দিতে পারেন, এটা দিতে পারেন, স্টার দিতে পারেন, একটু স্টারটা বড় করে দিতে পারেন, বা ইটো এরকম সাইনগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে। আপনি চাইলে আবার এটাও ইউজ করতে পারেন। তো থাকুক এটা। তারপর হচ্ছে দেখেন হোম পেজের জন্য, মানে এখানে আপনাকে বলতেছে পেজ এসইও হলে কি হবে। তো পেজ যখন আপনি সার্চ করবেন তখন আপনি কি দেখতে পারবেন, সাইট টাইটেল, পেজ সেপারেটর, ট্যাগলাইন। মানে হচ্ছে আমি যখন সার্চ করবে, কেউ যখন আমার ওয়েবসাইট সার্চ করবে সে টাইটেলের ভিতরে কি দেখতে পারবে, এইটাই হচ্ছে থাকবে। অর্থাৎ সাইট টাইটেল, সাইট টাইটেলটাই মানে হচ্ছে এই যে ওয়েবমাস্টার সেন্টার লেখাটা আছে সেটাই হচ্ছে এই সাইটের জন্য সাইট টাইটেল। তারপর আমি যখন এখানে আছি সার্চ অ্যাপারেন্স, সেটা তো হচ্ছে আমার এই পেজের জন্য। তো সাইট টাইটেল হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সাইট টাইটেল থাকে, কেউ যদি না বুঝে থাকেন ওয়ার্ডপ্রেসের জন্য আমি একটু দেখাই দিচ্ছি। আমরা সেটিংস থেকে হচ্ছে জেনারেলে যাব, এবং সেখান থেকে হচ্ছে সাইট টাইটেলটা কি আমরা এখান থেকে একটু বুঝি। অনেকেই হয়তো এই জিনিসটা আবার নাও বুঝতে পারেন। সেটা র‍্যাংকিং দেখার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। সাথে, সাথে র‍্যাংক করবে না। আপনাকে হচ্ছে কন্টিনিউয়াসলি এসইও থাকতে হবে, এবং হচ্ছে কনটেন্ট অনেক ওয়েবসাইটে বেশি থাকতে হবে। র‍্যাংক করার পেছনে অনেক রিজন আছে। আপনি এসইও এভাবে তো করলেন। এটা তো হচ্ছে একটা অন পেজ এসইও পার্ট। তো এটা করবেন। তারপর হচ্ছে আপনাকে অফ পেজ এসইও করতে হবে। হ্যাঁ? কিওয়ার্ড গুলা খুব ভালো হতে হবে। অনেক কিছু ডিপেন্ড করে। সাইট র‍্যাংক করার জন্য অনেক বেশি ডিপেন্ড করবে। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট। আপনি এভাবে করে গেলেন। আপনারটা নাও হতে পারে। কারণ আপনার যদি কিওয়ার্ড স্ট্রং না থাকে, আপনাকে স্ট্রং কিওয়ার্ড নিয়ে হচ্ছে এসইও করতে হবে। ঠিক আছে?
বুঝ বুঝাতে পারলাম আলী ভাই? ওকে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আরেকটা পার্ট এসইওর অফ পেজ যারা করে তাদের কাজ, বা কনটেন্ট রাইট যারা করে তাদের, মানে তারা এই কাজটা করে থাকে কিওয়ার্ড রিসার্চটা। কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদা টুলস আছে, আবার প্রিমিয়াম টুলস আছে, তারা হচ্ছে এই কাজগুলো করে থাকে যারা এসইও এক্সপার্ট। ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের জাস্ট ডেমো পারপাসে কিছু দেখাচ্ছি। হ্যাঁ? যেন পরবর্তীতে আপনাদের যেন এই জিনিসগুলোর ধারণা থাকে, এবং হচ্ছে কাজ করতে যদি কখনো কাজ পেয়েও যান এরকম টাইপের কাজ, যেন আপনি কাজগুলো করতে পারেন, বা আপনি যদি কোনো বিজনেস রান করতে চান সেক্ষেত্রে আপনি যেন এই ধরনের কাজগুলা আপনি নিজেই হ্যান্ডেল করতে পারেন, বা একেবারেই যেন আপনি কিছু জানেন না এমন যেন না হয়। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো আমরা যেটা বলতেছিলাম যে সাইট টাইটেল মানে কি? এই যে দেখেন সাইট টাইটেল এখানে লেখা আছে হচ্ছে মাই ব্লগ। এইটা কোথায়? এই যে দেখেন, আমি যদি আমার ওয়েবসাইটটাকে ভিউ করি, যদিও এটা এখন কিছু নাই, দেখেন মাই ব্লগ লেখা আছে এবং হচ্ছে উপরে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এই দুইটাই আসতেছে হচ্ছে এইখান থেকে। ঠিক আছে? আপনার সাইট টাইটেল আপনি যদি শো করাতে চান আপনার গুগল র‍্যাংকের মধ্যে, যখন আপনার এটা গুগলে র‍্যাংক করবে তখন যদি শো করাতে চান সেক্ষেত্রে আপনার সাইট টাইটেলটা আপনি দিতে পারেন। আর সাইট টাইটেল কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। যেমন আমি এখানে আজকে লিখতেছি হচ্ছে এসইও। ঠিক আছে? এবং এখানে লিখতেছি হচ্ছে দিস ইজ এসইও লাইভ ক্লাস। জাস্ট হচ্ছে ডেমো। ঠিক আছে? জাস্ট আমি একটু সেভ করে নিচের দিকে এসে তাহলে দেখবেন আমার সাইট টাইটেল চেঞ্জ হয়ে গেছে। এখানে এসে একটু রিলোড দেন এবার তাহলে। দেখতেছেন এই যে এখানে এসইও এবং হচ্ছে দিস ইজ এসইও লাইভ ক্লাস নামে হচ্ছে আমার সাইট টাইটেল চলে আসতেছে। একটা হচ্ছে সাইট টাইটেল আর একটা হচ্ছে ট্যাগলাইন। দুইটা জিনিস হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এবার আসেন হচ্ছে এখানে যে আসলে সাইট টাইটেলটা কি বোঝা গেল এবার? আপনার ওয়েবসাইটের মেইন টাইটেলটা যদি আপনি এখানে শো করাতে চান আপনি শো করাতে পারবেন। তারপর হচ্ছে পেজের নাম থাকবে, কোন পেজ, তারপর হচ্ছে সেপারেটর থাকবে, আপনি যে সেপারেটর দিলেন সেটা, তারপর হচ্ছে ট্যাগলাইন থাকবে যেটা হচ্ছে দিস ইজ এসইও লাইভ ক্লাস। এই ধরনের কাজগুলো আপনি এখানে দিতে পারেন, বা আপনি যদি এডিশনালি কিছু অ্যাড করতে চান, হুম, আপনি লিখেও এড করতে পারবেন, এখানে টাইপ করেও দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তবে অবশ্যই সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হতে হবে। আর মেটা ডেসক্রিপশন যেটা সেটা হচ্ছে যে যখন কিছু সার্চ করা হয় গুগলে আমরা ২-৩ লাইন কিছু আমরা পড়তে পারি এবং পরবর্তীতে ডট 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 থাকে, অর্থাৎ ভিতরে কন্টেন্ট কি আছে তার জন্য আমি একটা শর্ট একটা ডেসক্রিপশন পাই পড়ার জন্য। এটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। আপনার ওয়েবসাইটে যখন র‍্যাংক করবে আপনাকেও একটা মেটা ডেসক্রিপশন রাখতে হবে। তো এই মেটা ডেসক্রিপশনটা অটোমেটিকও হয়, আবার হচ্ছে কাস্টম ভাবেও দেওয়া যায়। তো সবথেকে বেটার হচ্ছে কাস্টম ভাবে দেয়া এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন নিজে লিখে বা কন্টেন্ট রাইটার দিয়ে রাইট করানোর পর তারপর হচ্ছে আপনি এখানে যদি মেটা ডেসক্রিপশন ইউজ করেন আলাদাভাবে সেটা হচ্ছে সবথেকে বেস্ট এসইও হবে। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখানে আসি। তারপর হচ্ছে আমরা দেখতেছিলাম হচ্ছে কনটেন্ট টাইপস, মানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে পোস্টগুলো আমরা করব সেই পোস্টগুলো এসইও যখন হবে তখন কি কি শো করবে। ঠিক সেম ভাবে পোস্টের টাইটেল শো করবে, তারপর হচ্ছে পেজের নাম শো করবে, সেপারেটর শো করবে, সাইট টাইটেল শো করবে। আপনি চাইলে এগুলা চেঞ্জও করে দিতে পারেন। তো এখানে যা আছে তাই থাকুক, আমরা এগুলো হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করব পোস্ট এডিট করার সময়। আর মিডিয়ার জন্য এসইও করা যায় টেক্সোনমি বা প্রোডাক্টস এর জন্য, যখন প্রোডাক্টকে এসইও ধরে হচ্ছে কেউ সার্চ করবে প্রোডাক্টের কিওয়ার্ড ধরে আপনার ওয়েবসাইট যখন রিকমেন্ডেশনে যাবে তখন কি কিভাবে শো করবে সেটা, যেমন হচ্ছে টার্ম টাইটেল, তারপর হচ্ছে পেজ আর্কাইভ, মানে হচ্ছে প্রোডাক্টস এর যে ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরি গুলো, সেপারেটর, তারপর হচ্ছে সাইট টাইটেল, এগুলো শো করবে এবং সেই প্রোডাক্টস এর জন্য আপনি প্রত্যেকটা প্রোডাক্টস এর জন্য আলাদা আলাদা মেটা ডেসক্রিপশনও লিখতে পারবেন। এবং সেই অপশনটার জন্য হচ্ছে আমি এখানে কিছু দিচ্ছি না, যেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিভাবে করবেন সেই জিনিসটা বোঝানোর জন্য। তো এই হচ্ছে অবস্থা। আমরা এরপর আর কিছু দেখি নাই। সোশ্যালটা দেখছিলাম যে সোশ্যাল শেয়ার লিঙ্ক গুলা যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করে দেন এখান থেকে, যেমন হচ্ছে আপনি একটু রিলোড নেওয়ার পর দেখবেন ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, মানে হচ্ছে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আপনি অ্যাড করবেন। অবশ্যই হচ্ছে এই আপনার ওয়েবসাইটের নামে হচ্ছে সেই পেজগুলা, সেই টুইটার অ্যাকাউন্টগুলা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট হলে সবথেকে বেশি ভালো। অর্থাৎ হচ্ছে আপনার বিজনেস প্রোফাইল, এক কথায় বিজনেস সোশ্যাল প্রোফাইল বলতে পারেন। যেমন আপনার যদি থাকে কোনো একটা আ ই-কমার্স ওয়েবসাইট এবং সেটার নামে হচ্ছে একটা ফেসবুক পেজ থাকবে, আপনি সেই পেজের লিঙ্কটা এখানে দেন। একটা টুইটার অ্যাকাউন্ট থাকবে সেই বিজনেসের নামে, সেই বিজনেসের অ্যাকাউন্টটা এখানে থাকবে, এই ধরনের। তারপর হচ্ছে ফেসবুকের সাথে যদি আপনি ডিরেক্ট কানেকশন আপনি নিতে চান, যেন হচ্ছে ফেসবুকে আপনি এখানে যা পোস্ট করতেছেন আপনি সেগুলো যদি আপনার ফেসবুকে অ্যাড এর মাধ্যমে দেখাতে চান সেক্ষেত্রে হচ্ছে, বা ফেসবুকের মানে অ্যাডভার্টাইজমেন্টের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ফেসবুকে অ্যাপ আইডি গুলা অ্যাড করে দিতে হবে। এগুলো অনেক বিশাল জিনিস, তো আমি অত বেশি দূরে যাব না। ঠিক সেম ভাবে হচ্ছে টুইটার, পিন্টারেস্ট, এখানে হচ্ছে আপনি সেই জিনিসগুলা যদি আপনি কনফার্মেশন করে দেন বা ভেরিফাই করেন আপনার সাথে ওগুলা অ্যাড হয়ে যাবে। তো এরপর আমরা যেটা দেখতেছিলাম, আম, এই তো। তো যতটুকু আমি আগে বললাম ততটুকু আবার হচ্ছে আমি বললাম রেকর্ড করার জন্য। ঠিক আছে?
তো যারা প্রথমেই বুঝতে পারেনি, এবার মনে হয় যারা ছিলেন খুব ভালো করে বুঝতে পারলেন, তাই না? ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস লাইভে হবে না, ক্লাসে হবে। ঠিক আছে? আচ্ছা, সবাই তো বুঝতে পারতেছেন নাকি? একটু কমেন্ট করেন, মানে কেমন হচ্ছে, বা আপনাদের কি মানে এই জিনিসগুলো যারা নতুন শুনতেছেন তাদের কাছে কি কতটুকু মানে বুঝাতে পারতেছি আমি? আচ্ছা, আমরা হচ্ছে এবার যেটা দেখব কিভাবে হচ্ছে পোস্টকে এসইও করা যায়। আপনি নরমালি যখন ওয়েবসাইট তৈরি করে ফেলবেন, আপনার পেজে যাবেন, অল পেজেসে সবগুলো পেজ দেখতে পারবেন। অল পেজেসে গেলে পেজ থেকে অল পেজেসের ভিতরে, এবং সেই পেজের জন্য আপনার এখানে এসইও মার্কিং গুলো আপনি দেখতে পারবেন। দেখেন দুইটাই হচ্ছে ব্ল্যাক হয়ে আছে। ঠিক আছে? মানে আমার প্রাইভেসি পলিসি আর হচ্ছে স্যাম্পল পেজ, মানে এখানে এটা তো একটা ডেমো, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম ইউজ করা। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কোনো কন্টেন্ট নাই, এবং এগুলোর স্কোর খুবই খারাপ, একদমই বাজে। তো আপনি যখন একটা আপনার ওয়েবসাইট যখন কমপ্লিট থাকবে, ভিতরে কন্টেন্ট থাকবে, ইমেজ থাকবে, তখন দেখবেন এখানে হয়তোবা আপনার জিনিসগুলো একটু রেড কালার নয়তো বা অরেঞ্জ কালার, আর যদি ভালো হয় এসইও স্কোর সেক্ষেত্রে গ্রিন কালার শো করবে এই জায়গাগুলোতে। আর কিভাবে হচ্ছে এগুলোকে এসইও করতে হয় সেটা আমি দেখাবো এখন। ঠিক সেম ভাবে আমরা একটু পোস্টে যদি যাই, অল পোস্টে, পোস্ট থেকে অল পোস্ট, তো সেইখানে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা পোস্ট করা আছে ফ্রিল্যান্সিং 2020, এবং এইখানে আসার পর দেখেন আমাদের এসএ স্কোরটা দেওয়া হচ্ছে একদম পুরো রেড, মানে হচ্ছে আমরা ডেঞ্জার জোনে আছি। আমরা যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে আমাদের ওয়েবসাইট লঞ্চ করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট মানে বিজনেস আমরা করতে পারবো না বলেই ধরে নেওয়া যায়, কারণ আমাদের এসইওর জন্য আমাদের ওয়েবসাইট কখনোই পারফেক্ট না। যদি আমরা ওয়েবসাইট করি এবং সার্চ ইঞ্জিনে নাই আনতে পারি, তাহলে হচ্ছে আসলে আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা বিজনেস করতে পারবো না। তো দেখেন এখানে হচ্ছে আমাদের যে একটা পোস্ট তৈরি করা আছে সেই পোস্টটা অলরেডি হচ্ছে রেড কালার হয়ে আছে। এটাকেই হচ্ছে আমরা এখন গ্রিন তৈরি করব। কিভাবে হচ্ছে আমাদের এই পোস্ট গুলাকে যখন আপনি করবেন, বাই ডিফল্ট মানে প্রথম দিকে সবগুলাই হয়তো বা এরকম মানে গ্রে কালার থাকবে, নয়তো বা একেবারেই হচ্ছে রেড থাকবে। ঠিক আছে? তো সেইগুলোকে কিভাবে হচ্ছে আপনি গ্রিন পর্যন্ত নিয়ে যাবেন, এখনই হচ্ছে আমাদের মেন স্টেপটা শুরু হচ্ছে। সবাই রেডি? আচ্ছা, আলী ভাই আপনি অলরেডি মনে হয় ক্লাস করতেছেন, তাই না, কোথাও? ওকে, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা হচ্ছে মেন পার্টে চলে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত ছিল হচ্ছে কনফিগারেশন পার্ট, আমরা এসইও বুঝলাম, এসইও প্লাগইন কে কনফিগার করলাম। এবার হচ্ছে আমাদের মেন কাজ, আমরা পেজ, পোস্ট, প্রোডাক্ট কিভাবে হচ্ছে আমরা এসইও করব, আমরা একটা করলে মোটামুটি সব বুঝে যাবো, এবং কিভাবে ওইগুলো যদি আপনার ঠিকঠাক মতো এসইও হয়ে যায়, আপনার গুগলের র্যাঙ্ক করার জন্য আপনার অন পেজ এসইওটা ডান। ঠিক আছে? এতটুকু যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনার এসইও ডান হয়ে যাবে। তো চলেন আমরা হচ্ছে এইখানে আসি। আমরা পোস্টে যে গেলাম, পোস্টে যাওয়ার পর অবশ্যই আপনি এডিটে ক্লিক করবেন। এটাকে রেড আছে, এটাকে এখন আমরা গ্রিন হিসেবে কাজ করে এটাকে গ্রিন করে ফেলবো। ঠিক আছে? তো এডিটে ক্লিক করলাম। আমাদের হচ্ছে পোস্ট হিসেবে আমাদের যেভাবে আমরা পোস্টগুলো এডিট করি ঠিক সেম ভাবে হচ্ছে আমরা দেখতে পারবো। এবার আমাদের টাইটেল শো করতেছে, ভিতরে আমাদের কন্টেন্ট আছে, ইমেজ আছে। ঠিক আছে? এগুলো আসবে, একটু লোড নিচ্ছে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কিছু ডামি কন্টেন্ট, অবশ্যই আমি কন্টেন্ট এগুলো আমি নিজে লিখি নাই। ঠিক আছে? ডেমো হিসেবে এগুলো নেয়া, এবং ইমেজ গুলো হচ্ছে কোথাও থেকে ডাউনলোড করা। তো এগুলাই হচ্ছে আমরা কিভাবে কাজ হবে সেগুলো আমরা একটু দেখবো। তো এগুলো হচ্ছে আমাদের প্রথম পোস্ট, এবং পোস্ট করার পর এখানে আপনি স্কোর দেখতে পারবেন, রিডেবিলিটি এখানে রেড মার্ক দেওয়া আছে, নিডস ইমপ্রুভমেন্ট, এবং এসইও হচ্ছে নট অ্যাভেলেবল। অর্থাৎ এই ধরনের অবস্থায় যদি থাকে আমাদের ওয়েবসাইট কিন্তু কখনোই র্যাঙ্ক হবে না। তো এগুলোকে আমাদের এখন ইমপ্রুভ করতে হবে, এবং আমি যখন এখানে কাজ করব তখন দেখতে পারবেন এইখানে এই জিনিসগুলো ইমপ্রুভ হচ্ছে একটু একটু করে, এবং প্রত্যেকটা জিনিস একদম মানে লাইভ দেখতে পারবেন। ঠিক আছে? কিভাবে করতে হয় একটা দিয়ে করালেই হচ্ছে আপনাদের বাকিগুলোর জন্য হয়ে যাবে। তো আমার মানে অত সময় নিয়ে সবগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা একটু নিচের দিকে আসলে দেখবেন এসইও ইউজড এর জন্য একটা নতুন একটা মানে একটা সেকশন আপনি পাচ্ছেন, এবং সেই সেকশনে আপনি দেখতে পাচ্ছেন এসইও স্কোর একদম পুরো জিরো। তারপর রিডেবিলিটি সেখানে দেখেন একদম পুরো রেড হয়ে আছে, এবং সে খুব অ্যাংরি মোডে আছে। যে একটা ইমোজি দেওয়া, ইমোজিটা খুব অ্যাংরি মোডে দেওয়া আছে। এবং এইখানে দেখেন কি কি জিনিস ওকে আছে, কনজিকিউটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে সাব হেডিং, ডিস্ট্রিবিউশন, প্যারাগ্রাফ লেন্থ, এই জিনিসগুলো ওকে। বাট এই জিনিসগুলো আমাদের এখন আম, যেটা করতে হবে, এই জিনিসগুলোকে এখন আমাদের ইমপ্রুভ করতে হবে। তারপর হচ্ছে স্কিমাতে এখানে যদি যান, এগুলো হচ্ছে শেয়ার টেয়ার, এগুলো দরকার নেই। আমাদের হচ্ছে রিডেবিলিটি এবং হচ্ছে এসইও স্কোর, এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের এখন ইমপ্রুভ করতে হবে। তো কিভাবে ইমপ্রুভ করব দেখেন।
আমি শুরু করতেছি। ফোকাস কি ফ্রেজ মানে হচ্ছে মেইন কিওয়ার্ড। আমরা যাই করি না কেন প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের একটা মেইন একটা ফোকাস কিওয়ার্ড থাকে এবং সেই ফোকাস কিওয়ার্ডটাই হচ্ছে আমাদের কি ফ্রেজ হিসেবে আমাদের পোস্টের মধ্যে থাকতে হবে। তো আমাদের পোস্টটা হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং নিয়ে। তো সেইখানে হচ্ছে আমাদের মানে মূল ফোকাস কিওয়ার্ড হিসেবে কি হতে পারে? ফ্রিল্যান্সিংটাই। 2020 টা আমাদের এই বছর হতে পারে 2020 বা সামনের বছর আমাদের 2021 ও হতে পারে। তো আপনি যদি আপনার চান যে না আপনি শুধুমাত্র এই বছরের জন্যই এসইওটা যেন স্ট্রংলি হয়, তাহলে আপনি অবশ্যই 2020 মেনশন করে দিতে পারেন। আর যদি যে না চান আপনি পরবর্তীতে এগুলো আরো চেঞ্জ হবে এবং আপনি মেইন ফোকাস কিওয়ার্ড হিসেবে ফ্রিল্যান্সিংটা চাচ্ছেন, আপনি নিতে পারেন। তবে এটা ডিপেন্ড কিন্তু হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপর। এটা হচ্ছে আমি এখন আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি। বাট এগুলো কিন্তু হচ্ছে কিওয়ার্ড রিসার্চ যারা করে, যারা এসইওর মেইন জবটা তাদের এসইও করা প্রফেশন, তারা কিন্তু এই ধরনের কাজ করে। তো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং এরকম এসইওর জন্য রেডি হয়ে নামবে, অবশ্যই হচ্ছে প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা স্পেশালিস্ট কাজ করবে। যেমন আপনি ওয়েবসাইট তৈরি করেন, আপনার ফিল্ডে আপনি এক্সপার্ট। আর যারা এসইও করে, এসইও ফিল্ডে হচ্ছে আলাদা মানে লোক থাকবে, তারা হচ্ছে এসইওর জন্য কাজ করবে। তারা আপনাকে কন্টেন্ট দিবে, আপনি সেই কন্টেন্ট গুলো এখানে ইউজ করবেন। তো কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং এগুলো কিন্তু আপনার দায়িত্ব না। ঠিক আছে? যদি আপনি পারেন সেটা খুবই ভালো। যদি না পারেন আপনার টেনশন নেওয়ার দরকার নেই যে ভাই এগুলো আমি কিভাবে করব, এগুলো আমাদের কাজ না। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি আমাদের এই 2000 ফ্রিল্যান্সিং 2020 যেটা আছে, এটাই আমরা আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড হিসেবে নিলাম। এটা আমাদের টাইটেলও। তো এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড হিসেবে আমরা এখানে দিলাম। তো যখন দিলাম দেখেন এখানে এটা ঘুরতেছে এবং মনে হচ্ছে একটু ইমপ্রুভ হয়েছে, রেড থেকে একটু অরেঞ্জ হয়েছে, মানে সে আগে একটু মানে অ্যাংরি মুডে ছিল, এবার সেখান থেকে তার মুডটা একটু ইমপ্রুভ হলো হয়তো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড। এবার আসেন হচ্ছে গুগল প্রিভিউ। যখন আপনাকে কেউ সার্চ করবে, যখন আপনার গুগল র‍্যাঙ্ক করবেন আপনি, আপনাকে কেমন দেখা যাবে সেই জিনিসটা। মোবাইল রেজাল্টস এ দেখা যাবে এইরকম অবস্থায়। আপনি যদি ডেস্কটপ মোডে থাকেন সেক্ষেত্রে দেখতে পারবেন এইরকম অবস্থায়। যেমন আমাদের সেপারেটরটা যেমন ছিল ওরকম। ঠিক আছে? তো এখানে আসলাম, মোবাইল রেজাল্ট এরকম থাকবে এবং হচ্ছে ডেস্কটপ থাকবে এরকম। আর এটা হচ্ছে আমাদের টাইটেল। তারপর হচ্ছে সাইট টাইটেল। ওই যে আমাদের এসইও সাইট টাইটেল দেওয়া ছিল এজন্য এখানে হচ্ছে এসইওটা শো করতেছে। আর নিচে হচ্ছে আমাদের কিছু কনটেন্ট এবং এইখানে হচ্ছে কিছু মেটা ডেসক্রিপশন। বাট এটা আমাদের মেটা ডেসক্রিপশন না, এটা হচ্ছে এখানে আছে। প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন বাই অ্যাডিং দ্য স্নিপেট বিলো। আমাকে দেওয়ার জন্য রিকমেন্ড করতেছে, বাট নট আমার এখন পর্যন্ত দেয়া। এই যে দেখেন এইখানে যে টাইটেলটা শো করতেছে, প্রত্যেকটা টোটাল জিনিসটাই আসতেছে হচ্ছে এইখান থেকে। টাইটেল, পেজ সেপারেটর, সাইট টাইটেল। টাইটেল হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং 2020, তারপর হচ্ছে পেজ, এটা কোনো পেজ না, এটা হচ্ছে পোস্ট। দ্যাট মিনস এখানে পোস্ট পেজের নাম শো করতেছে না, বাট সেপারেটরটা শো করতেছে এবং হচ্ছে সাথে সাথে সাইট টাইটেলটা শো করতেছে। এবার যদি এখানে আপনি আরো কিছু অ্যাড করতে চান, জাস্ট ক্লিক করেন এবং এখানে ভেরিয়েবলে ক্লিক করেন এবং এখান থেকে আপনি প্রাইমারি ক্যাটাগরি, সেপারেটর, টাইটেল এবং হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেলটা তো দেয়াই আছে অলরেডি, বাট আপনি টাইটেলটা আবার যদি চান ফ্রিল্যান্সিং 2020 এভাবে বলতে পারেন। ঠিক আছে? দেখেন আপনার এখানে বাড়তেছে এবং এখানে অরেঞ্জ কালার আছে, এটাকে আপনাকে গ্রিন মোডে নিতে হবে। তারপর ধরেন হচ্ছে আপনি আরেকটা সেপারেটর এখানে কল করেন। ঠিক আছে? দিলাম। তারপর এখানে আপনি কাস্টম ভাবেও যদি কিছু লিখতে চান সেটা আপনি লিখতে পারেন। যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং, তা হচ্ছে আপনার হবে ফ্রিল্যান্সিং ইন বিডি। আপনি যদি এভাবেও দেন, দেখেন এখানে হচ্ছে এবার আমাদের এসইওর যে টাইটেলটা দিলাম সেই জিনিসটা আমাদের পারফেক্ট হয়ে গেল। অর্থাৎ আমাদের লেন্থ সবকিছুই ঠিক আছে এবং এটা গ্রিন সিগন্যাল শো করতেছে যে ওকে, নাও ইটস ওকে। বাট আগে যেটা ছিল একটু অরেঞ্জ কালার মোডে ছিল, অর্থাৎ সেটা ভালো ছিল না মোটেই। তো এখন দেখেন আপনি চাইলে এখান থেকেও স্নিপেট বা ইনসার্ট ভেরিয়েবল দিয়েও করতে পারেন, আবার চাইলে আপনি কাস্টম ভাবে এখানে আপনার হ্যান্ড কোডেড টেক্সট গুলো আপনি দিতে পারেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য। আমি কিন্তু প্রতিটি ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য আলাদা আলাদা করে এসইও করতেছি। তারপর হচ্ছে স্লাগ। স্লাগ মানে হচ্ছে আপনার ইউআরএল এর পরে যেটা শো করে। ঠিক আছে? এই যেটা হচ্ছে স্লাগ, যেমন হচ্ছে আমার ওয়েবসাইট, তারপর হচ্ছে আজকের ডেট এবং হচ্ছে ফ্রিল্যান্সিং 2020, এটাই হচ্ছে আমাদের স্লাগ। এই স্লাগটা এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে এগুলাকে রিমুভ করে দিয়ে অন্য কিছু দিতে পারেন। দেখেন আমি যদি শুধুমাত্র ফ্রিল্যান্সিং দেই, এখানে দেখবেন ফ্রিল্যান্সিং শো করতেছে, শুধুমাত্র ফ্রিল্যান্সিং। বাট আপনি যদি এখানে চান অন্য কিছু দিতে, যে ফ্রিল্যান্সিং ইন বিডি এরকম কথা, তো সেটাও শো করবে ফ্রিল্যান্সিং ইন বিডি। ঠিক আছে? দেখেন ফ্রিল্যান্সিং ইন বিডি মানে হচ্ছে স্ল্যাগটা এখানে শো করতেছে। ওকে, আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। এরপর আসেন হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা আসলে কেমন হবে, তাই না? মেটা ডেসক্রিপশনটা হবে হচ্ছে আপনি নিজে কাস্টম করে লিখতে পারেন, আবার হচ্ছে আপনার পোস্ট থেকেও আপনি নিতে পারেন। আমরা একটা কাজ করি, আমাদের যে পোস্ট আছে সেই পোস্ট থেকেই আমরা একটুখানি লাইন আমরা একটু কপি করে নিই। ঠিক আছে? এটা দিয়ে আমরা একটু দেখব প্র্যাকটিস পারপাস। তো আমরা এখানে এসে পেস্ট করলাম। দেখেন এটা অনেক বেশি মনে হয় লেন্দি হয়ে গেছে। ঠিক আছে? আমরা একটু ছোট ছোট করে কমাই। দেখি গ্রিন হয় কিনা। হ্যাঁ।
এই যে দেখেন আমাদের টেক্সটেরও কিন্তু একটা লিমিটেশন আছে, আপনি অনেক বেশি বড় মেটা ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন না। তো আমরা যদি ওইখান থেকে দিলাম তাও কিন্তু শো করতেছে, এই যে দেখেন ফ্রিল্যান্সিং সামটাইমস ইটস এরকম এরকম। তো দিলাম, ভালো কথা। তো আমাদের দেখেন টাইটেল, স্ল্যাগ এবং হচ্ছে মেটা ডেসক্রিপশন তিনটা জায়গায় আমরা প্রত্যেকটা পোস্ট পেজ এভাবে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা এসইও করতে পারি, প্রত্যেকটা পেজের জন্য, পোস্টের জন্য, প্রোডাক্টসের জন্য। তো টাইটেল দেখালাম, স্ল্যাগ দেখালাম এবং হচ্ছে মেটা ডেসক্রিপশন দেখালাম। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝলেন ক্লিয়ারলি? আপনার টাইটেল টাইটেল যেটা থাকবে সেটাই হচ্ছে স্ল্যাগ হিসেবে থাকে, ঠিক আছে? আর এটা যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি উপরের দিকে যেতে পারেন, এইখানে এই যে দেখেন এটা হচ্ছে স্ল্যাগ, আপনি চাইলে স্ল্যাগ এখান থেকেও চেঞ্জ করতে পারেন। যদি আপনার স্ল্যাগ শো না করে আপনি এখানে এডিটে ক্লিক করেন এবং এখান থেকে স্ল্যাগ হিসেবে যা দিবেন সেটাই হচ্ছে আপনার স্ল্যাগ হিসেবে কাজ করবে, ঠিক আছে? জি, কন্টেন্ট, কিওয়ার্ড সবই হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিবে, আপনাকে তো এগুলো নিতে হবে না। স্ল্যাগ শো করে, ঠিক আছে? বুঝতে পারছেন এবার? আলী ভাই, আপনার স্ল্যাগ কিন্তু তখন শো করবে, ঠিক আছে? ওকে, যতক্ষণ পর্যন্ত দেখালাম এই পর্যন্ত তো সবাই মোটামুটি ক্লিয়ার। ভিডিওটা আমি রেকর্ড করতেছি, আমি হচ্ছে পোস্ট করব, আপনারা যদি আমাদের কমিউনিটি গ্রুপে থাকেন সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন, ঠিক আছে? এটা লাইভটা স্ট্রিমিয়ার থেকে নেওয়া, তো এটা সেভ থাকবে না। তো দ্যাটস হচ্ছে আমি আবার নতুন করে রেকর্ড অন করে তারপর হচ্ছে কাজ করলাম। ওকে, তারপর আসেন হচ্ছে যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি আমরা হচ্ছে পরবর্তী কাজে যাই। পরবর্তীতে যেটা আছে আমাদের এসইও অ্যানালাইসিস, দেখেন এটা একটু মানে অরেঞ্জ টাইপ মোডে আছে বাট পুরোপুরি এখনো গ্রিন সে হয় নাই। একটু উপরের দিকে আসেন, দেখেন এখানে বলছিলাম না যে এসইওটা প্রথম কিন্তু নট অ্যাভেলেবল ছিল বাট এখন কিন্তু দেখাচ্ছে যে ওকে, মানে অরেঞ্জ কালার মানে হচ্ছে এটা ওকে, রেড কালার মানে নট অ্যাভেলেবল এবং হচ্ছে গ্রিন কালার মানে হচ্ছে ভেরি গুড, ঠিক আছে? তো ওই ধরনের কথাগুলো এখানে শো করবে, দেখেন এটা অরেঞ্জ হয়ে গেছে এবং সাথে সাথে এখানে ওকে নিড শো করতেছে। বাট রিডেবিলিটি কিন্তু এখন পর্যন্ত নিডস ইমপ্রুভমেন্ট, কারণ আমাদের কন্টেন্টের নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কাজ করি নাই। ওকে, তারপর আমরা নিচের দিকে আসি, আমরা এখন অ্যানালাইসিসটা একটু চেক করি। এখানে আসার পর দেখেন প্রবলেমস দেখাচ্ছে হচ্ছে টোটাল কয়টা, পাঁচটা। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট দরকার হচ্ছে তিনটার এবং হচ্ছে ভালো আছে হচ্ছে আরো পাঁচটা। মানে এগুলো হচ্ছে বাই ডিফল্ট আমি কপি করে নিয়ে আসছি, বা লেখা ধরন যদি ভালো হয় আপনার এরকম শো করবে। তো আপনাকে যেটা করতে হবে অরেঞ্জ গুলো এবং হচ্ছে রেড গুলো যে আছে এগুলোকে হচ্ছে আপনাকে খুব ভালো করে এরকম গ্রিন মুডে নিয়ে আসতে হবে। তো আমরা হচ্ছে উপর থেকে শুরু করি, ঠিক আছে? বা আমরা নিচ থেকে শুরু করতে পারি, একটা দিক থেকে শুরু করলেই হবে। আমি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে? যেন হচ্ছে আপনারা পরবর্তীতে আসলে কোনটা কি আপনারা যেন খুব ভালো করে বুঝেন। ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট আপনি দিচ্ছেন সেই কন্টেন্টই হচ্ছে আপনার ওয়েবসাইটের আরো একটা কন্টেন্টের সাথে লিঙ্ক করাটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে হচ্ছে আপনার ওয়েবসাইটই হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি লিঙ্ক করতেছেন, এটা হচ্ছে আপনার এসইওর জন্য খুব ভালো হবে। কেউ যদি আপনার ধরেন একটা পেজ পড়তে আসছে সেজন্য ওই পেজে পড়ার পর পর সাথে সাথে যেন আপনার ওইখান থেকে ক্লিক করে অন্য একটা পেজে সে চলে যেতে পারে আপনার ওয়েবসাইটেই। অর্থাৎ আপনার ভিজিটর আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ স্টে করার জন্য ইন্টারনাল লিঙ্কসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনি হচ্ছে আপনি একটা কন্টেন্ট লিখলেন, আপনার একটা পেজ আছে হোম পেজ, হোম পেজের ভিতরে হচ্ছে আপনার আদার্স যে পেজগুলো আছে সবগুলা পেজের লিঙ্ক আপনি ভিতরে দিয়ে রাখছেন। কেউ যখন ওখানে ক্লিক করতেছে আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ টাইমে হচ্ছে সে আবার রিড করতেছে, তার মানে হচ্ছে ভিজিটর আপনার ওয়েবসাইটে সব থেকে বেশি সময় স্টে করতেছে। এটা কিন্তু এসইও র্যাঙ্ক করার জন্য বা আপনি যদি বিজনেস করতে চান, ভিজিটর ধরে রাখতে চান, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে আমাদের খুব বেশি দরকার। তো সেটা কিভাবে করে, আপনি এডিটরে যান, আপনার কোড বা ওই পোস্ট এডিটরে যাবেন এবং সেখান থেকে যে কোনো জায়গায় আপনি একটু লিঙ্ক করে দিবেন ইন্টারনালি। যেমন হচ্ছে যে ফ্রিল্যান্স কথাটা আছে সেই ফ্রিল্যান্স কথাটাকে আমি লিঙ্ক করতে চাচ্ছি। তো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে যে লিঙ্ক আছে এইখানে ক্লিক করেন এবং সেইখানে ক্লিক করার পর আপনি আপনার ওয়েবসাইটের ইন্টারনাল একটা লিঙ্ক দিবেন। সাপোজ আমি আমার এই ব্লগ যেই পেজটা আছে আমি আমার হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর অ্যাপ্লাই, দেখেন নিচের দিকে আসেন, সেটা কিন্তু গ্রিন হয়ে গেছে যে ইন্টারনাল লিঙ্ক। অর্থাৎ আমার ওয়েবসাইটটাই হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে আমি ইন্টারনালি লিঙ্ক করে দিচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে সেটা আমার ওয়েবসাইট আমাদের ভিজিটরকে বেশি টাইম ধরে ধরে রাখতেছে। তো ইন্টারনাল লিঙ্কটা কিন্তু অলরেডি আমাদের গ্রিন হিসেবে চলে আসতেছে, ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্ক, গুড জব। সবাই কি বুঝতে পারতেছেন? ভিডিওটা আমাদের শিখবে সবাই ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপে পাবেন।
তো তারপর হচ্ছে আমরা নেক্সট যেটা আছে সেটাতে যাই। যেমন হচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনার পেজের প্রথম আর্টিকেল বা প্রথম প্যারাগ্রাফ যেটা আছে আপনার পোস্টে, সেই প্যারাগ্রাফের ভিতরে আপনার একবার হলেও থাকতে হবে। যদি থাকে সেটা খুবই ভালো। এজন্য হচ্ছে আপনাকে মেইন কিওয়ার্ডটাকে কি করতে হবে? প্রথম আর্টিকেলের ভিতরে হচ্ছে আপনাকে রাখতে হবে। ঠিক আছে? তো আমাদের মেইন আর্টিকেল হচ্ছে বা কিওয়ার্ডটা হচ্ছে এইটা ফ্রিল্যান্সার 2020, এবং এইখানে হচ্ছে যেকোনো একটা জায়গায় আমাদেরকে প্রথম আর্টিকেলের ভিতরে আমরা পোস্ট করতে হবে। তো যেহেতু এখানে ফ্রিল্যান্স লেখাটা আছে, আমরা হচ্ছে ফ্রিল্যান্স 2020 বা হচ্ছে যেকোনো একটা জায়গায় আমি একটু randomly পোস্ট মানে দিলাম। যদিও এটা মানে খুব ভালো হচ্ছে না। কারণ আপনি যখন কনটেন্ট রাইট করবেন, আপনি কনটেন্ট রাইটারকে বলেই দিবেন এই ইস্যুগুলো যেন সে সবসময় মানে ঠিকঠাক রাখে। যেমন হচ্ছে কি ফ্রেজ ডেনসিটি, তারপর হচ্ছে মানে এখানে যে ইস্যুগুলো দেখায় আরকি মেইনলি এই ধরনের কাজগুলো যেন সে করে। যেমন হচ্ছে কি ফ্রেজ লেন্থ, তারপর হচ্ছে ওই ইন্ট্রোডাকশন এর ভিতরে যেন হচ্ছে কি ইয়াটা থাকে আপনার কিওয়ার্ডটা যেন সে রাখে। এটা আপনাকে কনটেন্ট রাইটারকে বলে দিতে হবে। এটা মানে দিলে তখন সে খুব ভালো করে কোথায় দিলে ভালো হবে সেটা মানে দিতে পারবে। তো ফ্রিল্যান্সার 2020 আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা, সেটা যখন আমরা এখানে পেস্ট করলাম এবং দেখেন এইখানে নিচের দিকে এসে আমাদের এটা অলরেডি চলে আসছে গ্রিন অবস্থায়, অর্থাৎ কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন স্কোর আস্তে আস্তে করে একটু একটু করে বাড়তেছে এবং এইখানে দেখেন একটু বাড়লো। তারপর আসেন হচ্ছে কি ফ্রেজ ডেনসিটি, অর্থাৎ আমাদের ফোকাস কি ফ্রেজ ইন ফাউন্ড ওয়ান টাইম দ্যাটস লেস দেন দ্য রিকমেন্ডেড মিনিমাম টু টাইমস ইন দ্য টেক্সট অফ দিস লেন্থ। আমাকে যেটা বলতেছে আমাদের পুরো কন্টেন্টের ভিতরে বা পুরো আর্টিকেলের ভিতরে আমাদের এই মেন কিওয়ার্ড যেটা আছে সেই মেন ফোকাস কিওয়ার্ডটা আমাদের মিনিমাম 2 বার শো করাতে হবে। তাহলে হচ্ছে আমাদের এসইওটা খুব ভালো হবে। তো আমি প্রথমে একবার দিলাম এবং হচ্ছে নিচের দিকে আমি কোথাও একটা র‍্যান্ডম একটা জায়গায় এসে আমি আরেকবার দিচ্ছি। ঠিক আছে? জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে? তো এখানে একবার দিলাম। নিচের দিকে আসেন। দেখেন ওটা চলে গেছে। এই যে কোথায় যেন উম কোথায়? কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন এটাতে গেলাম। এই যে কি ফ্রেজ লেন্থ মানে হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আপনি যত খুশি তত বা যত খুশি না, মানে হচ্ছে যত বেশি ইউজ করবেন তত বেশি হচ্ছে আপনার এসইওটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম ২ বার হলেও সেটাকে ইউজ করতে হবে। সেটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে। সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? একটু যদি বলেন তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আমার মানে ফ্লোটা কেমন হচ্ছে। যদি প্রয়োজন হয় আমি আরেকটু স্লো যাব, বা কেউ যদি না বোঝেন আমি আবার রিপিট করব। একটু কমেন্ট করেন। হুম, বুঝতে পারতেছেন? ও হচ্ছে আচ্ছা, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা নিচের দিকে আবার একটু উপরের দিকে আসি। এবার আমাকে যেটা বলতেছে প্রবলেম আরো ২ টা আছে। কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন এ আমাদের কিওয়ার্ডটা নাই। মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ইট ডাজ নট দ্য কনটেইন দ্য কি ফ্রেজ, অর্থাৎ আমাদের মেটা ডেসক্রিপশন এখানে আমরা যেটা দিয়ে আসছি সেটা আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটাকে মানে কন্টেইন করতেছে না। দ্যাটস ওয়াই হচ্ছে এটা এখন পর্যন্ত আমাদের রেড অবস্থায় আছে। তো যেহেতু আমরা এখানে ফ্রিল্যান্স কথাটা আছে, সাথে আমরা এখানে 2020 কথাটা এড করে দিচ্ছি। নিচের দিকে আসেন। ফ্রিল্যান্স আমাদের লিখা মনে হয় একটু ইয়ে আছে। আমরা টাইটেলটাকে কপি করি, ফ্রিল্যান্সিং, আর ওটা হচ্ছে ফ্রিল্যান্স। কিওয়ার্ড কিন্তু সেম না, এজন্যই হচ্ছে সেটা পায় নাই। আমরা ফ্রিল্যান্স না ফ্রিল্যান্সিং 2020 এই কথাটাকে এখানে অ্যাড করে দিলাম এবং নিচের দিকে আসেন। প্রবলেম এবার দেখাচ্ছে আমাদের একটা, এবং এইখানে আসেন কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন সেটাও ডান, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন সেটাও এখন আমাদের ডান। তো এইখানে যেভাবে করতেছেন আপনার জন্য কিন্তু আমি বারবার বলতেছি প্রোডাক্টের জন্য ঠিক সেম ভাবে করবেন। আবার হচ্ছে আপনার অন্যান্য পেজের জন্য যদি যখন এসইও করবেন ঠিক সেম প্রসেসগুলো এই ইস্যুগুলাই আপনার সামনে আসবে এবং এই ইস্যুগুলাই আপনাকে হচ্ছে সলভ করতে হবে। আপনি যদি জানেন কোন ইস্যুটা কেন দেখাচ্ছে তাহলে কিন্তু আপনি কোথাও যেয়ে আর আটকাবেন না। এবং আমি চেষ্টা করতেছি কোন ইস্যুটা কেন হচ্ছে এবং কিভাবে সেটা সলভ করতে হয় সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে প্রবলেম নেক্সট ওয়ান আরেকটা, যেটা হচ্ছে যে টেক্সট লেন্থ। এখানে আমাকে বলতেছে যে আমার যে কনটেন্ট আমি উপরে দিয়ে আসছি এইখানে পুরোটা কনটেন্ট হচ্ছে ওয়ার্ড কাউন্ট করতেছে হচ্ছে অনলি 151, বাট আমাদের রিকমেন্ড করা হচ্ছে মিনিমাম 300 ওয়ার্ড পর্যন্ত। তার মানে আমরা যা কন্টেন্ট দিচ্ছি তার থেকে বেশি কন্টেন্ট আমাদের দিতে হবে, অর্থাৎ এইতটুকু এত অল্প কন্টেন্ট আমাদের এসইও ফ্রেন্ডলি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আরো বেশি কন্টেন্ট দিতে হবে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে হচ্ছে আমরা জিনিসগুলোকে একটু কপি করি, যেহেতু আমরা শিখতেছি আমাদের তো অত বেশি কন্টেন্ট আমরা লিখবো না বা আমাদের লিখার অত বেশি টাইমও নেই, তাই না? আমরা একটু 2 বার পেস্ট করে দিলাম। এবার নিচের দিকে আসেন তো, এই যে দেখেন এবার সে একটা স্মাইল দিয়ে ফেলছে যে আপনার এসইও হচ্ছে, খুব ভালো হচ্ছে। এবং এইখানে আসেন দেখেন এবার আমাদের প্রবলেম বলতে কিছু নাই, যা আছে শুধুমাত্র ইমপ্রুভমেন্ট আর যা আছে গুড রেজাল্ট।
তো এখানে আসেন, এই যে টেক্সট লেন্থ, এখন আমাদের কি বলতেছে, আমার টোটাল কন্টেন্ট আমি এখন লিখে রাখছি হচ্ছে 331 ওয়ার্ডে। অর্থাৎ দ্যাট মিনস আপনি বুঝতেই পারতেছেন, আপনি যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন এবং সে যদি পোস্ট করতে চায় বা ইসিও করতে চায়, তাকে আপনি বলবেন মিনিমাম যেন 300 ওয়ার্ডের কন্টেন্ট সে আপনাকে দেয়। এবং সাথে সাথে এই যে ইস্যুগুলো আছে, আপনি তাকে একটু যদি মানে বুঝায় বলতে পারেন যে আপনার সেখানে ফোকাস কিওয়ার্ড গুলো 2 বার থাকবে মিনিমাম, যেন হচ্ছে কন্টেন্ট রাইটার রাখে। তারপর হচ্ছে প্রথম আর্টিকেলের ভিতরে একবার হলেও যেন আপনার ফোকাস কিওয়ার্ড থাকে। তো এই জিনিসগুলো যদি আপনি প্রথমে তাকে একটু বলে দিতে পারেন, ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে যে না, আপনি খুব ভালো কাজ করেন এবং হচ্ছে আপনার কাজের প্রতি সে ইন্টারেস্টেড থাকবে। ঠিক আছে, যে যদি আপনি তাকে খুব ভালো করে বুঝাতে পারেন। এবার আসেন হচ্ছে আমাদের যে ইমপ্রুভমেন্টস গুলো দেখাচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। যে মেটা ডেসক্রিপশন লেন্থ, এখানে আমাদের বলা আছে যে মেটা ডেসক্রিপশন ইজ টু শর্ট আন্ডার 120 ক্যারেক্টার, আপ টু 156 ক্যারেক্টার আর অ্যাভেলেবল। আমরা এখানে যে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করে আসছি সেটা মাত্র হচ্ছে 120-এরও কম, বাট আমরা দিতে পারবো হচ্ছে সর্বোচ্চ 156 ক্যারেক্টার পর্যন্ত। তার মানে আমরা এখানে আরেকটু কন্টেন্ট অ্যাড করতেই পারি। আমাকে রিকমেন্ড করতেছে যেহেতু আমার করলে তো সমস্যা নেই, আমি এখান থেকে উপর থেকে একটু কন্টেন্ট আমি নিয়ে নিচ্ছি, এক লাইন বা অর্ধেক লাইনের মতো, যেমন হচ্ছে আদার লুক এতটুকু, বা আমরা যে লাইনটুকু কপি করছিলাম ওইখান থেকে একটুখানি কপি করে নিই, একটু দেখে নিই, পুরো লাইনটা আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ট্রান্স কমনলির পরে যে কথাটুকু আছে সেই কথাটুকু আমরা লিখবো। আচ্ছা, সেলফ এমপ্লয়েড এতটুকু কপি করলাম এবং এইখানে এসে এতটুকুর পরে আমরা দিয়ে দিলাম। তাও আমাদের একটু বেশি দেখাচ্ছে, আমরা একটু কেটে দিই। এবার ঠিক আছে মেবি। এবার নিচের দিকে আসেন, দেখেন ইমপ্রুভমেন্টস এর ভিতর থেকে ওটা আমাদের এখন চলে আসছে গুড রেজাল্টস এর ভেতরে। কোথায় সেটা? আউটবাউন্ডস লিঙ্ক, এসইও লিঙ্ক, কি ফ্রেজ ইন টাইটেল, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন লেন্থ ওয়েল ডান। মানে হচ্ছে কি, আমাদের কন্টেন্ট আমরা মেটা ডেসক্রিপশন যতটুকু রেকমেন্ড করতেছে আমরা ঠিক ততটুকুই রাখতেছি। ওকে, এখন আসেন হচ্ছে আরো দুইটা জিনিস আছে, কি ফ্রেজ ইন স্লাগ। মানে হচ্ছে স্লাগ যেটা আমরা দিয়ে আসলাম একটু আগে আমাদের নিজেদের মন মতো করে, সেটা দিলে আমাদের হবে না। অবশ্যই এখানে হচ্ছে স্লাগের ভিতরে আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা যেন থাকে। বুঝতেই পারতেছেন ফোকাস কিওয়ার্ডটার কত বেশি পাওয়ার এবং কত বেশি নিড। আমরা দিয়ে দিলাম স্লাগের ভিতরে এটা। তো স্লাগটা এখানে শো করতেছে ফ্রিল্যান্সিং 2020, এবং এখানে আসেন দেখেন এবার হচ্ছে স্লাগটাও আমাদের গুড রেজাল্টস এর মধ্যে চলে আসছে। কোথায়? উম, কোথায় যেন, আচ্ছা আসছে কোথাও, তো এই যে নিচের দিকে একেবারে, কি ফ্রেজ ইন স্লাগ, গ্রেট ওয়ার্ক। তো আমাদের সবকিছু দেখেন গ্রিন হয়ে গেছে এবং সেও খুব স্মাইলি মুডে আছে। আমাদের আরেকটা ইমপ্রুভমেন্ট দরকার, সেটা হচ্ছে আমাদের ইমেজ অল্টার, মানে অ্যাট্রিবিউট, অল্টার অ্যাট্রিবিউট। এটা বোঝানোর আগে আপনাদেরকে আরেকটু কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে যে এখানে যা যা জিনিসগুলো আমি দেখালাম সেগুলোকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা, বা এই যে জিনিসগুলো প্রবলেম বা ইস্যুগুলো সামনে আসে সেই ইস্যুগুলো সম্পর্কে একটা ধারণা আপনাদের হলো কিনা, ডিটেলস ধারণা একটু বলেন। আচ্ছা, এখন যেটা কোশ্চেন করলাম আমাকে এটা সেটার একটু আনসার আমাকে একটু দেন, যে আমি প্রত্যেকটা ইস্যুগুলা নিয়ে হচ্ছে খুব ভালোভাবে একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, সেই জিনিসগুলো আপনাদের কি মানে বুঝতেছেন কিনা। আমি ওয়েট করতেছি আপনার রিপ্লাইয়ের জন্য, তারপর হচ্ছে আমি অল্টার অ্যাট্রিবিউট দিয়ে যেটা আরেকটা ইস্যু আছে সেটা আমি সলভ করে দেখাচ্ছি। ওকে, অনেকে কমেন্ট করতেছেন। হুম, হ্যাঁ, অনেক ডিটেইল ভাবে বলার চেষ্টা করতেছি যেন আপনাদের সেটা খুব বেশি হেল্পফুল হয়। একটা লাইফ থেকেও যেন হচ্ছে আপনারা অন্তত ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটা জব হলেও যেন আপনারা কমপ্লিট করতে পারেন, বা ক্লায়েন্ট কনভারসেশনের জন্য আরেকটু ভালো করে আপনারা কথা বলতে পারেন, সেটা যেন হয়। মানে লাইফটা আ অবশ্যই সেটার মানে একটা রেজাল্ট থাকা উচিত, তাই না? কারণ আমি লাইভ নিয়ে গেলাম, আপনারা কিছু বুঝলেন না, তাহলে তো হলো না। লাইফটা লাইভের মতো হওয়া উচিত এবং হচ্ছে সেটা একটা আমরা যেভাবে ক্লাস নেই, আমাদের বিষয়বস্তুতে যে ক্লাসগুলো আমরা নিয়ে থাকি, ঠিক সেম ভাবে হচ্ছে এখন আমরা প্রেজেন্ট করতেছি, যেন আপনাদেরও হচ্ছে ফ্রিতে আপনাদের জন্য আমরা একটু হলেও হেল্প করতে পারি। আচ্ছা, সূর্য বর্মন বলতেছেন যে আপনি অলরেডি এসএসসি এর স্টুডেন্ট। অলমোস্ট এখানে যারা কমেন্ট করছেন অনেককে আমি চিনি এখান থেকে, যে এসএসসি এর স্টুডেন্ট, এবং আমার স্টুডেন্টও আছেন এখানে। ঠিক আছে? আমার নিজের ব্যাচের স্টুডেন্ট আছে এখানে অলরেডি। হুম। তো এই হচ্ছে অবস্থা। চলেন আমরা হচ্ছে যেটা আমাদের আরেকটা প্রবলেম ছিল সেটা আমরা একটু দেখে আসি।
ইমেজ অল্টার অ্যাট্রিবিউট এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমরা HTML, CSS যদি কেউ করে থাকেন এটার সম্পর্কে সবাই অলরেডি অবগত আছেন যে ইমেজ কল করার পর আমাদের একটা অল্টারনেটিভ একটা কিছু লিখতে হয়। সেটা কেন? সামহাউ যদি আমার কোথাও আমার ইমেজ শো না করে তখন সেই ইমেজটার জায়গাটা ফাঁকা না থেকে সেখানে একটা লোগো শো করবে এবং হচ্ছে আপনি যে অল্টার ট্যাগটা দিবেন সেই ট্যাগটা মানে শো করে। সেটা কেমন? আমি একটু দেখাই এখান থেকে। সাপোজ এই ইমেজটা এখানে শো করতেছে ফিচার্ড ইমেজটা। আমি এটাকে একটু ইন্সপেক্ট করি। দেখি দেখানো যায় কিনা। তবে যাওয়া উচিত। আমরা এখানে ক্লিক করলে আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম এবং ইমেজের যে পাথটা আছে সেই পাথটাকে হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। যেমন হচ্ছে ব্লগ। আমি হচ্ছে এখান থেকে ইমেজের যে নামটা আছে সেই নামটা আমি চেঞ্জ করে দিব। অনেক মানে ইউআরএল জেনারেট হয়ে গেছে অলরেডি। উম অনেকগুলো হাইট উইডথ এর জন্য আমরা হচ্ছে এই যে ব্লগ লেখাটা আছে সেই ব্লগ লেখাটা আমরা একটু চেঞ্জ করে বি দিয়ে দিলাম শুধুমাত্র। সব জায়গায় আমরা একটু ব্লগটাকে চেঞ্জ করে দিচ্ছি। মানে অন্যরকম করে। দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে আমাদের ইমেজটা চলে গেছে। শুধুমাত্র আমাদের ইমেজটার নামটা ভুল হওয়ার কারণে আমি ইচ্ছে করে ভুল করে দিলাম। কারণ হচ্ছে যেন আপনাদের বোঝাতে পারি। তো দেখেন এখানে কিন্তু কিছু শো করতেছে না। বাট আপনি যদি এইখানে আসেন আ উপরের দিকে এইখানে একটু ক্লিক করেন হাইট উইডথ এর পর বা এখানে আমি একটু এডিট অ্যাজ HTML এ ক্লিক করি এবং এখানে যাই। এখানে যাওয়ার পর ALT অল্টার ট্যাগটাকে আমি কল করি এবং এখানে লিখতেছি হচ্ছে ফিচার্ড ইমেজ। ফিচার্ড IMG এভাবে কল করলাম এবং হচ্ছে বাহিরে ক্লিক করি। দেখেন অল্টারনেটিভ যে কথাটা আমি লিখতেছি সেটা হচ্ছে আমার ইমেজটা যদি সামহাউ শো না করে সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা ইমেজের মতো আইকন শো করে এবং হচ্ছে ফিচার্ড ইমেজ যেটা আপনি অল্টার ট্যাগের ভিতরে লিখবেন সেটাই হচ্ছে এখানে থাকবে। ঠিক আছে? বা শো করবে আপনার ইমেজের পরিবর্তে। এটাকে বলা হচ্ছে অল্টার ট্যাগ। বাট এটাও হচ্ছে SEO এর জন্য অনেক বেশি হেল্পফুল এবং সেটা কিভাবে একটু দেখেন। আমরা যেই আ ইমেজগুলো আমাদের ওয়েবসাইটে ইউজ করব সবগুলাতেই আমাদের এরকম মাথায় রাখতে হবে যেন আমাদের ইমেজগুলোর অল্টার ট্যাগ আমরা ইউজ করে আসি। সেটা কিভাবে করতে হয় সেটাই এখন দেখাচ্ছি। এখানে আমরা ২ টা ইমেজ কল করা আছে। এখানে একটা আরেকটা হচ্ছে মিডিয়া হিসেবে। ঠিক আছে? যে এইখানে একটা। তো আমরা এখানে ক্লিক করি এবং আমরা এখানে একটু এডিট অপশনে ক্লিক করি। এইখানটাতে আমরা দেখব এখানে কি, কি আছে? দেখেন অল্টারনেটিভ টেক্সট হিসেবে কিছু লিখার অপশন আছে, ক্যাপশন হিসেবে কিছু দেওয়ার অপশন আছে। এই অল্টারনেটিভ ট্যাগের ভিতরেই আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই ফোকাস কিওয়ার্ডটা এখানে পেস্ট করতে হবে। তাহলেই হচ্ছে যেন আপনার যদি সামহাউ এই ইমেজটা আম যদি শো না করে সেক্ষেত্রে আপনার এই কিওয়ার্ডটা শো করবে এবং এইটা হচ্ছে সবথেকে বেশি হেল্প করবে আপনার ইমেজ এসইও কে। একটা ওয়েবসাইট এসইও হওয়ার পেছনে আর সবথেকে তার বড় ভূমিকা থাকে হচ্ছে তার ইমেজগুলা। কনটেন্টের থেকে পাওয়ারফুল হচ্ছে তার ইমেজগুলা মানে ওয়েবসাইটকে র‍্যাংক করানোর জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ইমেজের অল্টার ট্যাগের ভিতরে আপনার ফোকাস কিওয়ার্ড গুলা সবসময় ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে এইখানে হচ্ছে আপনার ইমেজ গুলাই এসইও হয়ে যাচ্ছে। কেউ যদি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে 2020 লিখে সেক্ষেত্রে আপনার ইমেজ মানে গুগলের ইমেজেস অপশনে শো করতেছে। যেমনটা হচ্ছে যে এইখানে থাকে। যেমন আমরা কিছু সার্চ করলে কিন্তু ভিডিওস, ইমেজেস, নিউজ এরকম থাকে। আমরা যদি ইমেজেস এ ক্লিক করি তো ফুটবল লেখার পর যে ইমেজেস গুলা ছিল, হ্যাঁ? এই যে ইমেজেস গুলো আসতেছে কিভাবে আসতেছে? দেখেন সবগুলো আসতেছে ESPN.in তারপর হচ্ছে Wikipedia, ESPN তারপর হচ্ছে এখানে দ্য স্টেটম্যান তারপর হচ্ছে sports.ndtv.com মানে হচ্ছে সবগুলা হচ্ছে আপনার ওয়েবসাইটেও রিকমেন্ড করতেছে, আপনার ইমেজও এসইও হচ্ছে। তো আপনার ইমেজটা এসইও হওয়ার পেছনে কিন্তু এই অল্টার ট্যাগটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আমরা এখানে দ্যাটস ওয়াই এখানে আমাদের এটা দিব এবং হচ্ছে ক্যাপশনের ভিতরেও আপনি এটাই দিয়ে দিতে পারেন। ঠিক আছে? মেইন ফোকাস কিওয়ার্ডটা ওকে আপডেট করেন। ঠিক সেম ভাবে এই যে ক্যাপশনটা এখানে দিচ্ছেন সেটাও আপনার অনেক বেশি হেল্প করবে এসইও এর জন্য। তবে যদি একটু মানে দেখতে যদি খারাপ লাগে বা যদি এমনটা হয় যে না আপনি এটা চাচ্ছেন না ক্যাপশনটা রাখার জন্য তাহলে আপনি রিমুভ করে দিতে পারেন। অল্টার ট্যাগটা থাকলেই হবে। এবার আসেন হচ্ছে এই ফিচার্ড ইমেজ যেটা আছে আমাদের সেটাও আমরা ঠিক সেম ভাবে এডিট করব। এই যে অল্টার টেক্সট আছে, এখানে অল্টার টেক্সটটা দেন। ক্যাপশন চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নেই। ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নেই। তবে অল্টার টেক্সটটা যেহেতু আমাকে রিকমেন্ড করতেছে সেটাই আমার আগে দেওয়া উচিত। সেট এস ফিচার্ড ইমেজ। ওকে, দিলাম। নিচের দিকে আসেন এবার। এবার কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। অল ইজ ওয়েল। সবকিছু এখন পর্যন্ত আমাদের গ্রিন হয়ে গেছে। সবাই কি বুঝলেন? এবং দেখেন এসইও স্কোর সে খুবই স্মাইলি মুডে আছে। একদম পুরো মানে খুশিতে গদগদ অবস্থা। এমন একটা মানে ইমোজি তারা ইউজ করছে। তো সবাই কি বুঝলেন এবার? ফাইবার গিগ এসইও যদি করতে চান আপনি হচ্ছে ফাইবার গিগের যে থাম্বনেইল ইমেজগুলা ইউজ করতেছেন সেই ইমেজগুলাকে যদি আপনি
এরকম ডিটেলস যে প্রপার্টিজ, টাইটেল, ট্যাগ যদি আপনি ইউজ করেন, কিওয়ার্ড যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ফাইবার গিগের থাম্বনেইলটা যদি এসইও হয়, আপনার গিগটা এসইও হওয়ার একটা চান্সেস থাকে। তো অলমোস্ট কিন্তু আমি মানে চলে আসছি, অনেক কিছু দেখায় ফেললাম এবং হচ্ছে কিভাবে এসইও করতে হয় সেটাও দেখালাম, এবং আপনারা আমার সাথে সাথে দেখে ফেলেন কিভাবে এসইওটা হচ্ছে এবং কিভাবে এসইওটা করতে হয়, এবং কিভাবে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে রেড থেকে হচ্ছে গ্রিনে টার্ন করতে হয়। তো বুঝলেন সবাই এই পর্যন্ত? আমি সবার কমেন্ট চাচ্ছি যারা দেখতেছেন এখন পর্যন্ত। ২ জন ৩ জন কমেন্ট করলেন, ৪ জন ৫ জন আছেন তো অনেকেই। যদি মানে বুঝে থাকেন অবশ্যই আমাকে একটু বলেন। আমার ভালো লাগবে যে আমি ১ ঘন্টা আপনাদের সাথে থাকলাম, কথা বললাম, কিছু একটা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি বোঝেন তাহলেই হচ্ছে আমি সার্থক। ঠিক আছে? কথাগুলো আমার একটা মানে ভ্যালু ক্রিয়েট করে। তো চলেন এবার হচ্ছে আমরা আরেকটু দেখব, সেটা হচ্ছে যে উপর এটা না তো এখানে। হুম। তো এসইও আমাদের খুব গুড রেজাল্ট শো করতেছে। আমরা এবার হচ্ছে রিডেবিলিটি, অর্থাৎ আমার যে কনটেন্ট আছে সেই কনটেন্ট গুলার মধ্যে কিছু ইস্যু আছে। এইজন্য হচ্ছে এটা এখনো রিডেবিলিটিটা নিডস ইমপ্রুভমেন্ট, বাট এসইও ইজ গুড নাও। ঠিক আছে? প্রথম কিন্তু এটা নট অ্যাভেলেবল ছিল, সেখান থেকে কিন্তু এটা আমরা গুডে টার্ন করে নিয়ে আসলাম। খুবই ভালো। এবার হচ্ছে আমাদের রিডেবিলিটিটাকে রেড মুডে আছে, এটাকে আমাদের একটু ইমপ্রুভ করতে হবে। এবং ঠিক সেম ভাবে এখানে আসার পর দেখেন এখানে আপনার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার আর কোথায় কোথায় কি দরকার, আপনাকে আবারও এখানে ঠিক সেম ভাবে আপনাকে দেখাচ্ছে। এখানে আসতেছে হচ্ছে প্লেস রিডিং ইজ দ্য কপি স্কোর ইন দ্য টেস্ট হুইচ ইজ কনসিডার্ড বাই ডিফিকাল্ট টু রিড। এখানে কিছু কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে পড়ার জন্য খুবই ডিফিকাল্ট, মানে হচ্ছে একদম নেটিভ যারা আছে তারা ছাড়া কেউ বুঝবে না। তো এই ধরনের ইস্যুগুলো সলভ করার জন্য আপনাকে কনটেন্ট রাইটারকে এগুলা আগেই বলতে হবে, যেটা কনটেন্টটা যখন সে রাইট করবে সে যেন সকল ইংরেজি যদি লেখে সেটা যেন কোনো নেটিভ ভাষায় যেন না লেখে, একেবারে সব ধরনের ভাষার জন্যই বোধগম্য যেন হয় ওরকম ভাষায় লিখতে। যেমন হচ্ছে আমি যদি একটু বলি, বাংলাদেশে কিন্তু আমাদের একেক অঞ্চলের ভাষা একেক রকম। সবাই যদি সবার নিজস্ব ভাষায় লেখে, তার নেটিভ ল্যাঙ্গুয়েজে যদি লেখালেখি করতো, সেক্ষেত্রে কিন্তু বুঝতে সবার জন্য সুবিধা হবে না। কারণ আমি নিজে হচ্ছে আমি বুঝবো না যে চিটাগং এর মানুষ কিভাবে কথা বলে, তাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি নিজে জানি না। তারপর হচ্ছে দেখা যাবে যে এরকম প্রত্যেকটা অঞ্চলের আমাদের একটা আলাদা আলাদা একটা মানে ইসের জন্য থাকে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কন্টেন্ট রাইটার যে থাকবে তার উপর হচ্ছে এই রিডেবিলিটিটা অনেক বেশি মানে ডিপেন্ড করে। তারপর প্যাসিভ ভয়েস এর কথা বলতেছে। এখানে বলতেছে যে 6.7% হচ্ছে এখানে আমাদের আছে প্যাসিভ ভয়েস, বাট হুইচ ইজ মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম 10%। আমাদেরকে বলতেছে প্যাসিভ ভয়েস ইউজ করতে 10% এর মতো, বাট আমরা এই পুরো কন্টেন্টের ভিতরে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়ে গেছে হচ্ছে 1.6, প্রায় 16.7%, অর্থাৎ অনেক বেশি। তার মানে এত বেশিও প্যাসিভ করা যাবে না। ঠিক আছে? তো আমাদের এইখানে একটু দেখতে হবে যে কন্টেন্ট রাইট করবে সেই জিনিসগুলা দেখবে যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ঠিক আছে? লাইভ তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? কথা শুনতেছেন? একটু যদি বলেন। সবাই কি আমার কথা শুনতেছেন? ওকে, ওকে। আ তো এখানে যেটা থাকবে যে প্যাসিভ ভয়েস এত বেশি করা যাবে না। মোটামুটি প্যাসিভ ভয়েস হতে হবে। তো এখানে যেটা আছে যে কোথাও যদি প্যাসিভ ভয়েস যদি আপনি দেখেন, সেগুলো যদি আপনি একটু ধরে, ধরে রিমুভ করেন বা কনটেন্ট গুলা হালকা পাতলা একটু চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিডেবিলিটির যে এগুলো আছে সেগুলো আপনার স্কোরটা হয়ে যাবে। তারপর হচ্ছে সাবহেডিং ডিস্ট্রিবিউশন, ইউ আর নট ইউজিং এনি সাবহেডিং অলদো ইউর টেক্সট ইজ রাদার লং। এখানে আমাকে বলতেছে আমি কোথাও সাবহেডিং দেই নাই। অর্থাৎ হেডিং হিসেবে বা সাবহেডিং হিসেবে আমি এখানে তেমন কিছুই উল্লেখ করি নাই। যদি সাবহেডিং হিসেবে দিতে চান, আপনাকে অবশ্যই হচ্ছে ধরেন আমি এই যে কথাটা আছে, সাবহেডিং মানে হচ্ছে H2 কল করা। ঠিক আছে? H2 যে ট্যাগ আছে সেই ট্যাগটা কল করা। কারণ আমি এই পর্যন্ত এই লাইনটাকে আমি একটু H2 ট্যাগে হচ্ছে নিতে চাচ্ছি। তো এখানে আসেন আই ট্যাগ, কন্ট্রোল, প্যারাগ্রাফ ট্যাগ। আপনি এখান থেকে হচ্ছে এই যতটুকু সিলেক্টেড আছে সেটাকে H2 তে কনভার্ট করে দেন। আচ্ছা, পুরোটা হয়ে গেছে, কন্ট্রোল জেড দেই। এভাবে না, আমরা হচ্ছে পুরোটাকে এখান থেকে সিলেক্ট করি। তারপর হচ্ছে আমরা ভিজুয়াল মোড থেকে হচ্ছে টেক্সট মোডে যাই।
এবং এই যতটুকু আছে এখানে হচ্ছে আমরা একটা s2 ট্যাগ আমরা জাস্ট ইউজ করে দিব এভাবে কাস্টমলি s2 এবং যতটুকু আমাদের দরকার ইম্পর্টেন্ট পর্যন্ত যায় বা ইনক্লুড পর্যন্ত যায় এই পর্যন্ত, হ্যাঁ। এবং তার ভিতরে হচ্ছে আমরা s2 ট্যাগটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এখানে আসেন, এবার দেখেন আমাদের এই যে ফিল্ডস প্রফেশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল হোয়ার ফ্রিল্যান্সিং প্রিডোমিনেন্ট ইনক্লুড, মানে একটা লাইন আমি কি করলাম s2 তে কনভার্ট করে দিলাম। এবার নিচের দিকে আসেন, দেখবেন যে হচ্ছে ওইটা মনে হয় একটু ইয়া হয়ে গেছে, গুড হয়ে গেছে। এই যে সাবহেডিং ডিস্ট্রিবিউশনটা আমাদের গ্রিন এরিয়াতে চলে আসছে। তারপর হচ্ছে সেন্টেন্স লেন্থ, লেন্থের কথা বলেছে যে কেমন হচ্ছে লেন্থ। 70% অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট মোর দেন 20 ওয়ার্ডস, 70% অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট মোর দেন 20 ওয়ার্ডস, মানে প্রত্যেকটা সেন্টেন্স 20 লাইনেরও বেশি করে হচ্ছে আছে, হুইচ ইজ মোর দেন রিকমেন্ডেড ম্যাক্সিমাম 25%। ঠিক আছে, মানে 70%, কোথায় 70% আর কোথায় হচ্ছে 25%। তার মানে আপনি যখন ক্লায়েন্ট আপনাকে বলবে কন্টেন্ট লেখার কথা, আপনি তাকে এই জিনিসগুলো অবশ্যই তাকে মেনশন করে দিবেন। আমি আবার একটু বলতেছি, পেসিভ ভয়েসের মানে মাত্রা থাকবে হচ্ছে 10%, তারপর হচ্ছে সেন্টেন্সের লেন্থ হবে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে হচ্ছে 25, মানে 20টা ওয়ার্ড ডেট বেশি হতে পারবে না, ঠিক আছে, অর্থাৎ লাইন বেশি বড় হবে না। তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আম, খুব বেশি ইজিয়েস্ট ওয়েতে লিখতে হবে যেন সবার জন্য সেটা, মানে কোনো অত বেশি ওয়ার্ড, ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করা যাবে না। এই জিনিসগুলো হচ্ছে কন্টেন্ট রাইটারের হাতে, ঠিক আছে। আম, তো এগুলো বলে যদি দেয় কন্টেন্ট রাইটার, যদি কন্টেন্ট রাইটার খুব ভালোভাবে করে, সেক্ষেত্রে আপনার রিডেবিলিটিতে তেমন কোনো কাজ থাকবে না। আপনার কাজ হচ্ছে এই এসইও পার্টটাতে খুব বেশি যদি ভালো করে করেন, আপনার জন্য সেটা খুব বেশি ইমপ্রুভমেন্ট আসবে। আর এই কন্টেন্ট রাইটিং পার্টটাতে আপনার তেমন কিছু করা থাকবে না। যদি আপনি পারেন, আপনি চাইলে এই প্যাসিভ ভয়েসটাকে এখান থেকে ধরে ধরে আপনি চেঞ্জ করতে পারেন, কয়েকটা লাইন আপনি কমাই দিলেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা একটু বেশি হেল্পফুল হবে। আরেকটা হচ্ছে যে ট্রানজিশন ওয়ার্ড, দ্য অনলি 23.1% অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইজ নট এনাফ। আমাকে বলতেছে হচ্ছে আরো বেশি ট্রানজিশন ওয়ার্ড ইউজ করার জন্য, মানে হচ্ছে ট্রানজিশন তো আমরা অনেকেই করছি, যেমন হচ্ছে দুইটা লাইনকে একসাথে ইনক্লুড করা, ঠিক আছে। আহ, তো ওইরকম ভাবে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে কন্টেন্ট রাইটারের উপর। কন্টেন্ট রাইটার যদি খুব বেশি ভালো হয়, সেক্ষেত্রে আপনার এই রিডেবিলিটিতে আপনার কাজ কমে যাবে, ঠিক আছে। এবং যদি আপনার হাতে সুযোগ থাকে, আপনি কন্টেন্ট রাইটারকে এই ইস্যুগুলো হয় এবং এই ইস্যুগুলো যেন সে ওভারকাম করে, যেন আপনার জন্য কন্টেন্টটা লিখে সেটা তাকে রিকমেন্ড করে দিলে আপনার রিডেবিলিটিতে আর করার মতো কিছু থাকবে না, ঠিক আছে। জাস্ট এসইও পার্টটা আপনার করলেই আপনার এই পুরো এসইওটাই হচ্ছে ডান হয়ে যাবে। রিডেবিলিটিটা তো হচ্ছে কন্টেন্ট রাইটারের উপর, সেটাও গ্রিন হয়ে যাবে। সবাই কি বুঝলেন আমার কথা? যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আম, সবকিছুকে আমি বুঝাতে পারলাম, যে যে ইস্যুগুলো থাকে সবাই কি ক্লিয়ার? মানে প্রত্যেকটা ব্যাপারই কিন্তু খুব ভালোভাবে বোঝানো হলো। যদি আপনারা বুঝে থাকেন, আপনারা পরবর্তীতে এগুলো কাজ করতে গেলে অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। হয়তো বা অনেকে এই জিনিসগুলো ডিটেলস হয়তো বা অনেকে জানতেন, বা হয়তো বা অনেকে হালকা ধারণা ছিল, বা কারো বা ছিলই না। তো আমি সবার জন্য হচ্ছে খুব ভালোভাবে নিলাম। তো আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগছে। এই ছিল হচ্ছে একটা পোস্টকে কিভাবে হচ্ছে ইয়োস্ট প্লাগইনের মাধ্যমে রেড জোন থেকে হচ্ছে গ্রিন জোনে আনা যায়। হোপসো সবার এটা আজকে খুব ভালো লাগলো, এবং হচ্ছে এটা খুব হেল্প হবে আপনাদের জন্য। তো কেমন ছিল আজকে লাইভটা, এবং সেটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল, যদি একটু বলেন, একটু কমেন্টে একটু তাড়াতাড়ি সবাই, ঠিক আছে। অলরেডি হচ্ছে 8:30 বেজে গেছে। ওকে, থ্যাংক ইউ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আমার সাথে, এবং হচ্ছে এই পর্যন্ত আমাদের দেখলেন, এবং প্লাগইন ইনস্টলেশন থেকে শুরু করে কিভাবে ওয়েবমাস্টার টুলে সাবমিট করতে হয়, তারপর হচ্ছে এসইও প্লাগইনের আলাদা আগের যে কনফিগারেশন গুলা, তারপর হচ্ছে একটা পোস্টকে কিভাবে হচ্ছে আপনি এভাবে করবেন। তো সবকিছু মিলায় হচ্ছে খুব, মানে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো করে বুঝাতেও পারলাম। উম, এই তো, ঠিক আছে। জাস্ট এগুলো করার পর আপনি জাস্ট আপডেট করে দিলে আপনার পুরো পোস্টে আপডেট হয়ে যাবে, এবং হচ্ছে পোস্টের পাশে হচ্ছে গ্রিন সাইন শো করবে। এবং এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট এসইও করার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট।
এবার যদি আপনাদের একটু দেখাই যে পোস্ট থেকে আমরা প্রথম দিকে দেখছিলাম যে অবস্থা, বাট এখন কিন্তু দেখবেন তার থেকে খুব ভালো অবস্থায় আছে। অল পোস্টে ক্লিক করেন, দেখেন একদম পুরো গ্রিন অবস্থায় আছে। এবং এটা কি নিডস ইমপ্রুভমেন্ট, কিছু ইমপ্রুভমেন্ট দরকার। ওই যে আমাদের রিডেবিলিটিটা কিন্তু এখন পর্যন্ত ঠিক করা হয় নাই, কারণ সেটা করবে হচ্ছে কন্টেন্ট যে রাইট করে তারা। ঠিক আছে, আমরা তো হচ্ছে কন্টেন্ট কপি পেস্ট করে বসাই, কন্টেন্ট তো আর নিজে লিখে দিই না। আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দেওয়া এবং হচ্ছে ওয়েবসাইট অনুযায়ী হচ্ছে কন্টেন্ট বসানো। তো কন্টেন্ট যদি আপনাকে খুব ভালো করে দেয়, আপনার এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, বা এই রিডেবিলিটিটা অলরেডি ইমপ্রুভড অবস্থায় থাকবে। ক্লিয়ার সবাই? কার কোনো কোশ্চেন আছে? এখনো শো করবে না, কারণ এটা একটা হচ্ছে ডেমো ওয়েবসাইট, এখানে কিছুই নাই। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা কাস্টম একটা মানে ডেমো কন্টেন্ট নিয়ে একটা পোস্ট করছি এবং হচ্ছে একটা টাইটেল দিছি। এখানে কিছু নাই, কোনো ইমেজ নাই, ঠিক আছে? এবং এটার ভিতরে কন্টেন্ট নাই। এত কম কন্টেন্ট এগুলো এসইও হবে না, ঠিক আছে? কারণ ফ্রিল্যান্সিং 2020 হচ্ছে খুব স্ট্রং একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে অনেকেই এসইও করে বসে আছে। আমি তো জাস্ট আপনাদের দেখালাম, ঠিক আছে? মিনিমাম একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য প্রচুর পরিমাণের আর্টিকেলের প্রয়োজন হয়, ঠিক আছে? প্রচুর পরিমাণের আর্টিকেল এবং হচ্ছে অনেক বেশি স্ট্রং কিওয়ার্ড ইউজ করতে হবে। তো সবকিছু মিলে অনেক কিছু ডিপেন্ডেন্ট সাইট র্যাঙ্ক করার জন্য। এটা তো হচ্ছে অন পেজ এসইও, জাস্ট আপনার এন্ড থেকে আপনি আপনার পোস্টগুলা, পেজগুলা, প্রোডাক্টগুলাকে এসইও করে দিলেন। তারপর হচ্ছে এটাকে আরো অনেক বেশি কাজ করতে হবে অফ পেজ এসইও পার্টে, ঠিক আছে? তো বুঝতে পারলেন সবাই? ইয়োস্টে মোটামুটি ভালোই কাজ পাওয়া যায়, গিগ রিসার্চ করলে দেখতে পারবেন। কাজ আছে, ভালো কাজ আছে। তবে এটাতে সমস্যা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এটা দিয়ে হচ্ছে সে একদম পুরো গুগলের ফার্স্ট পেজে চলে আসতে চাইবে, এরকম অনেক কিছুই আবদার করে বসতে পারে। তবে ওই ধরনের আবদার নেওয়া যাবে না, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান, বা আপনাদেরই যদি কোনো কথা থাকে সেটাও শেয়ার করতে পারেন। আর কিছু সময় আছে আপনাদের সাথে, 5 মিনিটের মতো। সবার কথা শুনি, সবার কথার আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমি ভিডিও আপলোড করে দিব আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে। আম, যারা দেখতে ইচ্ছুক আপনারা ওইখান থেকে এটা একটু দেখে নিতে পারবেন, ঠিক আছে? বা কেউ যদি সেভ করে রাখতে চান, আপনি সেভ করে রেখে দিতে পারেন সেখানে, ঠিক আছে? আচ্ছা, সবাই মনে হয় আম, কারো কিছু বলার নাই। তো ভালো থাকবেন সবাই, আমি লিভ নিচ্ছি আজকের মতো করে। আচ্ছা, মোটিভ কোনো কিছু? আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে মার্কেট প্লেসের একটু আইডিয়া যদি বলি, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস তো হচ্ছে এখন বর্তমান হচ্ছে সব থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য ট্রেন্ড একটা। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস এমনভাবেই তৈরি, এখানে হচ্ছে আহ, একজন ডেভেলপারও যতটা ইজিলি কাজ করতে পারে, একজন কিছুই জানে না ওয়েবসাইটে সেও কিন্তু ওয়ার্ডপ্রেসে 5 থেকে 7 দিন স্টাডি করলে সেও তার ওয়েবসাইটকে মেনটেন করতে পারবে, সে নিজে নিজে পোস্ট করতে পারবে, নিজে নিজে কিছু জিনিস চাইলে চেঞ্জ করতে পারবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টও যখন কোনো বিজনেস প্ল্যান করে তখনই সে চায় যে তার ওয়েবসাইটটা এমন হোক যেন সেটা সে নিজেই মানে কাজ করতে পারে, সেটার মধ্যে কোনো কিছুর প্রয়োজন হলে সেই জিনিসগুলা। তো দ্যাটস ওয়াই হচ্ছে ওয়ার্ডপ্রেসের চাহিদা অনেক বেশি মার্কেট প্লেসের মধ্যে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেসের চাহিদা যেমন আছে, ওয়ার্ডপ্রেসের ছোট ছোট কাজের অনেক বেশি চাহিদা আছে। যেমন হচ্ছে আমি যদি বলি একটু একটু করে, একটা ওয়েবসাইটের ভিতর অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন ওয়েবসাইট তৈরি করার পরেই তার প্রয়োজন হচ্ছে স্পিড অপটিমাইজেশন, সেটার চাহিদা মার্কেট প্লেসে অনেক বেশি ফাইবারে। তারপর বা পরে যেখানেই বলি না কেন, কারণ এটা হচ্ছে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার পূর্ব শর্ত হচ্ছে স্পিড স্কোর খুবই লো হতে হবে, ঠিক আছে? মানে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার ক্ষেত্রে বা এসইও হওয়ার ক্ষেত্রে কিন্তু স্পিডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে স্পিড অপটিমাইজেশনের কাজ করতে হয়, এসইওর কাজ করতে হয়, তারপর কাস্টম অনেক কিছু ছোট ছোট কাজেরও অনেক মানে স্পেস অনেক বেশি ফ্রিল্যান্সিং এর জন্য। তো ওয়ার্ডপ্রেস ওয়েবে যদি কাজ করতে চান এবং ফ্রিল্যান্সিং যদি খুব বেশি ভালো হয়, ভালোভাবে করতে চান, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা যদি আপনি চুজ করেন আপনার জন্য সেই ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে, ঠিক আছে? স্পেশাল কাজ বলতে আহ, সবকিছুই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আসলে স্পেসিফিক ভাবে স্পেশাল বলা তো আসলে কোনোটা থেকে তো কোনো কাজকে তো নেগলেক্ট করা যাবে না, কারণ একটা ওয়েবসাইটে সবকিছুর প্রয়োজন আছে। তো কোনোটা থেকে কোনোটা লেস ইম্পর্টেন্ট এরকম কিছু নাই। তো সবগুলোই ইম্পর্টেন্ট, আপনি যা শিখবেন তাই দরকার, ঠিক আছে?
এবং যা জানেন না তাই সেটাই আপনার শেখা উচিত। বুঝতে পারলেন মোর্শেদ ভাই? আপনি যা জানেন না সেটাই আপনার জন্য শেখা উচিত। এবার সেটা যে কিছুই হোক না কেন। আর হ্যাঁ, মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস এর কাজ অনেক বেশি। আর এরকম ছোট, ছোট কাজগুলারও অনেক বেশি চাহিদা আছে। আপনি ছোট, ছোট কাজ দিয়েও আপনি খুব ভালো ফ্রিল্যান্সিং করতে পারবেন যদি আপনার কাজের কোয়ালিটি ভালো থাকে এবং হচ্ছে ক্লায়েন্ট যদি আপনার প্রতি খুশি থাকে, হ্যাপি থাকে, সেক্ষেত্রে আপনি ছোট, ছোট কাজ দিয়ে অনেক দিন স্টে করে লং টার্ম একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারবেন। ঠিক আছে? চেষ্টা করব নেক্সট যে লাইভ হবে সেটা হচ্ছে একটা মানে স্পেসিফিক একটা টপিকের উপর নেয়ার জন্য যেন হচ্ছে সেটা দিয়ে আপনাদের একটু হেল্প হয়। ঠিক আছে? একটা আলাদা একটা টপিক যেটা দিয়ে আপনি চাইলে একটা গিগও তৈরি করতে পারেন। এমনই কিছু আমি নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। তো আজকের মতো আমরা এখানেই ক্লোজ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো লাইভে বা কমিউনিটিতে যদি আপনারা একটু চোখ রাখেন সেখানেও দেখতে পারবেন আমার কিছু টিউটোরিয়ালও পোস্ট হয় ছোট, ছোট HTML, CSS এর উপরে আবার অনেক সময় WordPress এর উপরও দিয়ে থাকি। তো যদি সেখানে থাকেন আপনার আমার বাকি যে কনটেন্ট গুলো আছে সেগুলো দেখতে পারবেন বা আমার ইউটিউব চ্যানেলেও যদি যান সেখানেও কিছু ভিডিও আছে অল্প হলেও কিছু ভিডিও আছে যেগুলো আপনার জন্য হেল্পফুল হতে পারে। ঠিক আছে? ক্লায়েন্ট পর্যন্ত কতগুলো স্টেপ আছে যদি একটু বলতেন। আচ্ছা, ক্লায়েন্ট পর্যন্ত স্টেপ বলতে হচ্ছে আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনার স্ক্র্যাচ থেকে আপনি কিছুই জানেন না সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট পর্যন্ত রিচ করতে হলে একদম শুরু থেকেই বেসিক আইডিয়া গুলো একদম ভালোভাবে নিয়ে তারপর হচ্ছে স্কিল গুলাকে খুব ভালোভাবে দাঁড় করানোর পরে আপনার নিজের পোর্টফোলিও হিসেবে অনেক কিছু তৈরি করার পর আপনি হচ্ছে পরবর্তীতে ক্লায়েন্টের কাছে যাবেন। ১ম এ হচ্ছে আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে। তারপর আপনাকে সেই বেসিক এর উপর বেস করে আপনার যেই আ মানে সেক্টর বা হচ্ছে যেই ডিপার্টমেন্টে আপনি কাজ করবেন, হতে পারে সেটা গ্রাফিক, হতে পারে সেটা ওয়েব, হতে পারে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ? হতে পারে শপিফাই এরকম কিছু। তো বেসিক আইডিয়া গুলা, ছোট, ছোট কাজগুলা ওইগুলা শেখার পর আপনি হচ্ছে ওটাতে আরেকটু বেশি স্কিলড হবেন। এবং স্কিল হওয়ার পর স্কিল হওয়া বলতে আমি এটা বুঝাচ্ছি না যে আপনি একবার কাজ করে বা শিখে ফেলছেন মানে শেষ। আপনি হচ্ছে ওই স্কিলের উপর বেস করে আপনার পোর্টফোলিওর জন্য আপনি অনেক বেশি কাজ করেন। অনেকগুলা পোর্টফোলিও রিসোর্স আপনার কাছে রাখেন। যেন ক্লায়েন্ট চাইলে আপনি একটা সে আপনার কাছে একটা চাইছে, আপনি তাকে ৩-৪ টা রিকমেন্ড করতে পারেন যে এগুলো হচ্ছে আমার আগের করা কাজ। তো এভাবে যদি করেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট রিচ করা আপনার জন্য বেশি ইজি হবে। ঠিক আছে তুষার ভাই? তো ১ম এই হচ্ছে আপনার স্কিলটার দিকে একটু নজর দিতে হবে এবং স্কিল করার পর আপনাকে আগে পোর্টফোলিওটা তৈরি করতে হবে। আপনার স্কিল আছে বাট আপনার দেখানোর জায়গা নাই। আপনি কিভাবে বলবেন? আপনার মুখের কথা ক্লায়েন্ট বিশ্বাস করবে? কখনোই না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে স্কিল হচ্ছেন সেই স্কিলের পরিমাণ আপনাকে পোর্টফোলিও আপনার কাছে রাখতে হবে। তো এভাবে যদি আগান সেক্ষেত্রে আপনার জন্য ক্লায়েন্ট রিচ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন কেউ কিছু বলবেন? ওকে। তো যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আজকের মতো এখানেই ক্লোজ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো সময় দেখা হবে আবার কোনো লাইভে। আর সাথে থাকবেন আমাদের। শিখবে সবাই আছে, আমরা আছি। উম চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার। হুম? আপনাদের উৎসাহ পেলে আমরা আরো বেশি, বেশি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। হুম? আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া রইলো। খোদা হাফেজ, হ্যাঁ? হুম, ওকে ঠিক আছে। খোদা হাফেজ, হ্যাঁ? আমি লিভ নিচ্ছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সামনে চলে আসবে। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ তন্ময় ভাই। ওকে আমি লিভ নিচ্ছি তাহলে। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসো। পিসি তোমার এমনি হয়ে গেছে। ব্যাটারি লো। আমি এতক্ষণ পর্যন্ত কেমনে নিলাম আমি এটাই বুঝতেছি না। ওহো!